আচ্ছা, আজকের ক্লাসটা শুরু করার আগে একটা জিনিস বলি। এই জিনিসটা নিয়ে দেখলাম যে মোটামুটি কয়েকজনের কনফিউশন তৈরি হয়েছে। এইটাকে আমি এক্সেপশন রুল বলছিলাম, তাই তো? যে ওপেন জি ভাই। ওয়াই আর ডেল্টা যদি হয়, আমরা চাইলে এই যে এটা হচ্ছে নর্মাল, মানে ওয়াই ওপেন ওয়াই, এখানে ওপেন আছে, আর ডেল্টা রেফারেন্স বারের সাথে লেগে গেছে। আর এটা হচ্ছে এক্সেপশনাল কেন? কারণ ওয়াই কে তখন আমরা ওয়াই গ্রাউন্ডেড হিসাব করে এই যে এরকম টাচ করাই দিছি, আর এই পাশটা ডেল্টাকে আমরা মনে মনে ওয়াই কল্পনা করতেছি, তো এটা ওপেন আছে। তো অনেকে এটা ধরে জি নিছে ভাই। বাই ডিফল্ট যে ওয়াই ডেল্টা মানেই হচ্ছে এক্সেপশনাল। তাহলে ডেল্টা ওয়াই হলে কি হবে? মানে এক কথায় প্রবলেম তৈরি হচ্ছে যে এইটা যদি আমাদের থাকে ডেল্টা ওয়াই, তো ডেল্টা ওয়াই আর জি ওয়াই ভাই। ডেল্টা এতে আসলে কোনো পার্থক্য নাই, দুইটা একই ক্যাটাগরিতে পড়ে, কে প্রাইমারি কে সেকেন্ডারি কিচ্ছু যায় আসে না। আমি এটা বলি নাই যে ওয়াই আর ডেল্টা, আমি বলছি ওপেন ওয়াই আর ডেল্টা থাকলে এক্সেপশনাল। তো এটা কি ওপেন ওয়াই আর ডেল্টার ভিতরে পড়তেছে না? অবশ্যই এটা ওপেন জি ওয়াই আর ভাই। ডেল্টার ভিতরে পড়তেছে। তো কে প্রাইমারি কে সেকেন্ডারি ডাজন্ট ম্যাটার, এইরকম থাকলেই সেটাকে আমরা হয় এইভাবে আঁকাতে পারি অথবা এইভাবে। অবশ্যই এটা হলে তখন চিত্র উল্টাই যাবে, কারণ মানে এই পাশটা হচ্ছে ডেল্টা হয়ে গেছে। তো সেটা তো আমরা মোটামুটি এটাই। কনসেপ্ট বুঝলেই চলতেছে। জি ভাই, কালকে ভাই এটা পরে যে আপনাকে দেখাইলাম না ভাই, তারপর আলহামদুলিল্লাহ ক্লিয়ার করছি। আর কয়েকটা প্র্যাকটিস করছি ভাই নিচে। তো সেটা কিন্তু যে মানে কালকে যে আমরা মনে, হ্যাঁ বলেন। আর কালকে যেটা দিচ্ছিলেন ইউনিক, ওটা আবার step by step। হুম, হ্যাঁ ওইটা আমি করাবো, ওইটাই প্রথমে করাই, দেন আমরা অন্য ম্যাথের দিকে যাব। তাহলে আমাদের সিস্টেম হচ্ছে হয় মানে এক কথায় ওপেন ওয়াই আর ডেল্টা থাকলে আমরা নর্মাল রুলসেও করতে পারি, আবার এক্সেপশনাল রুলসেও করতে পারি। তবে যখন এক্সেপশনাল রুলসটা করবেন, রাফে হোক অথবা খাতার উপরে কোনো একটা জায়গায় আঁকাই ফেলবেন যে আপনি অ্যাকচুয়ালি কাকে কল্পনা করে আঁকাচ্ছেন, মানে যে এই ওয়াই কে আমরা কি কল্পনা করি এখন। এটা তো এক্সেপশনাল, ওয়াই কে কল্পনা করতেছি ওয়াই এটা গ্রাউন্ডের, আর ডেল্টাকে কল্পনা করতেছি ওয়াই। তাহলে এই যে যেটা কল্পনা করে আঁকাচ্ছে সেটা খাতার উপরে বা কোথাও লিখে রাখবেন, তাহলে এই যে ড্র করাটা ইজি হবে। তাহলে ডেল্টা ওয়াই যদি হয় তাহলে কিভাবে আঁকাবো? তাহলে ভাই সেটা ওয়াই থাকবে, সেটা এই যে গ্রাউন্ড এইটা থাকবে আর কি। ডেল্টা মানে আমরা তো এই পাশটাকে এখন এই যে ওয়াই কল্পনা করতেছি, তার মানে যে এরকম ওপেন থাকবে। আর এই পাশটা ওয়াই মানে ওকে আমরা ওয়াই গ্রাউন্ডেড কল্পনা করতেছি, মানে এই গ্রাউন্ড থাকবে পাশটা এই ওয়ার যে সাথে। এরকম করে নেবো। মানে এখানে জি আসলে ভাই। উল্টা করে আঁকাইছি, তো রেফারেন্সটা উপরে দেখাচ্ছে, বাট আমি তো সব মানে চিত্রে রেফারেন্সটা নিচে দেখাচ্ছে, আমার জন্য নিচে দেখানোটাই সহজ আর কি। যেভাবে ইচ্ছা আপনার যেভাবে সুবিধা আঁকাতে পারেন। কথা বুঝতে পারছেন? দেখেন এইটারই উল্টা। কেন? কারণ এটা তো ওয়াই ডেল্টার জন্য আঁকানো, তাহলে ডেল্টা ওয়াই এর জন্য উল্টা চিত্র হবে। এই তো পার্থক্য। জি ভাই। তাহলে আবার আমি একটা ওভারভিউ দেই, দিয়ে আমরা হচ্ছে সলভের দিকে যাব। আজকে মোটামুটি এই জিনিসগুলো একটু প্র্যাকটিসই করব। তাহলে ওয়াই, এক কথায় আমরা তো দেখতেছি ট্রান্সফর্মার হয় ওয়াই হবে নাহলে ডেল্টা হবে। ওয়াই এর জন্য যে রিয়াকটেন্সটা আমরা আঁকাবো, জাস্ট আমি শর্টে এটা আলোচনা করে আমরা সলভের দিকে চলে যাব। ওয়াই হলে এইখানের কানেকশন হিসাব করব, বা এইখানে মানে এক কথায় উপরের দিকে। আর ডেল্টা হলে এই কানেকশনের কথা হিসাব করব। ওয়াই যদি গ্রাউন্ডেড হয় এটা কানেক্ট করে দেব, আর ডেল্টা তো নিউট্রাল থাকে না, ডেল্টা মানেই এটা আমরা কানেক্ট করে দেবো, সহজ হিসাব। তাহলে আমরা দেখতেছি ভাই এটা। ওয়াই এই যে গ্রাউন্ডেড থাকা মানে আমরা এইটা কানেক্ট করে দেব, আর যদি গ্রাউন্ডেড আচ্ছা। না থাকে তাহলে এটা এরকম ওপেন খোলা অবস্থায় থাকবে। এই কারণে দেখেন এই যে এটা ওয়াই গ্রাউন্ডেড ওয়াই গ্রাউন্ডেড, এই জন্য যে দুই পাশেই দেখেন কানেক্ট হয়ে গেছে। তার মানে ওই দুইটাই যদি কানেক্ট করি তাহলে চিত্রটা দেখতে এরকম হবে। জি ভাই। আর যেখানে ডেল্টা আছে, ডেল্টা থাকলে জাস্ট এই যে এইটা এইটা এটা কানেক্ট হয়ে যাবে, সহজ কথা। এতটুকু যদি মনে থাকে আমরা যে কোনো কিছু করতে পারবো। যেমন এখানে দেখেন ডেল্টা, তাহলে ডেল্টা মানে যেই সাইডটা ডেল্টা হবে ওই সাইডটা জাস্ট কানেক্ট হয়ে যাবে। আর এই পাশটা দেখেন ওয়াই গ্রাউন্ডের আছে,
তো এই পাশটা এইভাবে কানেক্ট হয়ে যাবে। এই হচ্ছে সহজ কথা, এতটুকু মনে থাকলেই হবে। তো এখান থেকে একটা আমরা সামারি বলতে পারি যে এই যে দুইটা সুইচ আছে, এই দুইটা সুইচ কানেক্ট করব কিনা সেটা ডিপেন্ড করবে ওয়াই এর উপরে। আর এই যে এইখানে যে দুইটা সুইচ আছে, এই দুইটা সুইচ আসলে ডিপেন্ড করবে ডেল্টার উপর। ডেল্টা থাকলেই এই দুইটা সুইচের যেই সাইডটা ডেল্টা থাকবে সেইটা কানেক্ট করে দেবে। আর ওয়াই এর ক্ষেত্রে গ্রাউন্ডেড হলে কানেক্ট করব, গ্রাউন্ডেড না হলে কানেক্ট করব না, বাস শেষ। আচ্ছা, এইটাও কার জন্য প্রযোজ্য হবে? শুধুমাত্র জিরো সিকোয়েন্সের জন্য। পজিটিভ বা নেগেটিভ সিকোয়েন্সের জন্য আমরা তাকায়েও দেখবো না যে ট্রান্সফরমারের কানেকশন কেমন। আই থিঙ্ক এতটুকু বুঝতে পারছেন সবাই। ওকে, এইটা হচ্ছে আমরা গতদিন দেখছিলাম। তো এইখানে মোটামুটি সবই ঠিক আছে। এইটা একটু আমাদের দেখতে হবে, নিচের এইটা একটু সুন্দর করে আঁকালেও জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার হবে। আচ্ছা, আমি এগুলা যদিও অন্য সিকোয়েন্স চাই নাই, বাট আমি চাচ্ছি যে একবারে যেন প্র্যাকটিস হয়ে যায়। তো আজকে যেই কয়টা ডায়াগ্রামই দেখাবো, চাক বা না চাক, প্রত্যেকের আমি পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স তিনটাই আঁকাবো, এবং অবশ্যই রিয়াক্টেন্স ডায়াগ্রাম আঁকাবো। তাহলে যা যেই কয়টা আছে প্রত্যেকের কি আঁকাবো? পজিটিভ, পজিটিভ নেগেটিভ, আর জিরো সিকোয়েন্স, জিরো। রিয়াক্টেন্স ডায়াগ্রাম। কিছু যদি না বলে, শুধু বলে জিরো সিকোয়েন্স আঁকাও, তাহলে বাই ডিফল্ট আমরা রিয়াক্টেন্স মানে জিরো সিকোয়েন্স রিয়াক্টেন্স ডায়াগ্রামই আঁকাই দেব। ওকে, এবার খেয়াল করেন। তাহলে প্রথমে পজিটিভ সিকোয়েন্স আঁকাবো, দেন নেগেটিভ, দেন জিরো সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্সের কি বলছিলাম? পজিটিভ সিকোয়েন্স মানে নর্মালি যে আমরা যে ডায়াগ্রামটা আঁকাইছিলাম, ওয়ান লাইন ডায়াগ্রামটা আঁকাইছিলাম, মানে ওয়ান লাইন ডায়াগ্রাম থেকে রিয়াক্টেন্স ডায়াগ্রাম যে আঁকাইছিলাম, সেটাই মূলত বিষয়। সেখানে সোর্স থাকবে। কয়েকটা জিনিস বলে দিই, কিছু কিছু প্রশ্নে পজিটিভ সিকোয়েন্সের রিয়াক্টেন্স গুলো আলাদা দেওয়া থাকে, নেগেটিভ সিকোয়েন্সের রিয়াক্টেন্স গুলো আলাদা দেওয়া থাকে, জিরো সিকোয়েন্সের রিয়াক্টেন্স গুলো আলাদা দেওয়া থাকে। যখন যেই সিকোয়েন্সের সার্কিট আঁকাবো, তখন সেই সিকোয়েন্সের রিয়াক্টেন্সটা ইউজ করতে হবে। যদি কিছু না বলে দেয়, তখন আমরা জাস্ট রিয়াক্টেন্স আঁকাই দিলেই ওকে, মানে ভ্যালুর কথা বলতেছি। আবার কিছু কিছু প্রশ্নে বলে দেয় যে X1 আর X2 সমান, অর্থাৎ ওই সার্কিটে পজিটিভ সিকোয়েন্সের রিয়াক্টেন্স এবং নেগেটিভ সিকোয়েন্সের রিয়াক্টেন্সের মান সমান। তার মানে যখন ওই দুইটা ইউজ করব, একই ভ্যালু ইউজ করব। কিন্তু জিরো সিকোয়েন্সের মান আলাদা, তখন যখন এটা ইউজ করবো তখন সে আলাদা মান ইউজ করবে। এইটা নিয়ে এমন আসলে মাথা নষ্ট করার কিছু নাই, প্রশ্নেই দেওয়া থাকবে। আমরা যা শুধুমাত্র তোলার সময় এইগুলা দেখে দেখে মান তুলবো। শুধু খেয়াল রাখবো, পজিটিভ সিকোয়েন্সে পজিটিভ সিকোয়েন্সের ভ্যালু নিতে হবে, নেগেটিভ সিকোয়েন্সের ভ্যালু নিতে হবে, আর জিরো সিকোয়েন্সের ভ্যালু নিতে হবে। ক্লিয়ার? ওকে, আপাতত এইগুলার মানে আমি যেখান থেকে এখানে করছি সেখানে ভ্যালু দেওয়া নাই। তো আমরা এখানে আর এত ঝামেলা করতেছি না, নর্মালি চিত্র আঁকাবো, কারণ এখানে আমাদের চিত্র আঁকানোটাই মূল বিষয়। ভ্যালু গুলো তো যেহেতু প্রশ্নে দিয়েই দিবে, ওইটা নিয়ে আমাদের আসলে মাথা ঘামানোর দরকার নেই। তাহলে পজিটিভ সিকোয়েন্স সবচেয়ে সহজ। তাহলে আমরা যেভাবে দেখতে পাবো সেভাবে আঁকাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের একটা বাস আছে, তো এটা আঁকাই ফেলি ঠিক এক্স্যাক্টলি যেরকম দেখতে পাচ্ছি। এই যে এইটা এরকম ভাবে আঁকাই ফেললাম। তাহলে এখানে একটা জেনারেটর আছে, মেশিন হোক মানে মোটর হোক জেনারেটর হোক যাই হোক, তাতে কিছু যায় আসে না। এখানে যেহেতু রোটেটিং আছে আমরা ওইভাবে দিব। তাহলে জেনারেটর আছে মানে ওর একটা রিয়াক্টেন্স থাকবে। জি ভাই। আর যেহেতু জেড এন। পজিটিভ, না না, জেডেন কেন থাকবে? মানে জেডেন তো থাকবে, কিন্তু পজিটিভ সিকোয়েন্সে কেন জেডেন আনবো আমরা? ও ভালো করে সরি আমরা সরি। অলরেডি এর আগের ক্লাসে দেখছিলাম যে জেডেন এর ইফেক্ট শুধুমাত্র জিরো সিকোয়েন্সে থাকে, পজিটিভ বা নেগেটিভ জি ভাই। সিকোয়েন্সে ওর ইফেক্ট থাকে না, সো এটাকে ইগনোর করা হয়। তাহলে ওকে। এটা থাকলো। এইটা হচ্ছে আমাদের যে জেনারেটর ওয়ান এর পজিটিভ সিকোয়েন্সের তার মানে আমরা এটাকে বলতে পারি এইভাবে যে জেনারেটর যে ওয়ান, সেটার
পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্টেন্স। ভাই এটা 1 কি পরীক্ষার লিখে খাতায় দেওয়া লেখা লাগবে? লাগবে না, এটা পরীক্ষার খাতায় লেখা লাগবে না, আমি বোঝানোর জন্য লিখে দিচ্ছি যাতে বুঝতে পারেন। কি আচ্ছা 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 বুঝাইলাম? ভাই। জেনারেটর ওয়ান এর পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্টেন্স। এখন ধরেন পরীক্ষার খাতায় দেওয়া আছে যে J2, তাহলে আপনি J2 বসাই দিবেন, ঝামেলা শেষ। বুঝতে ও পারছেন? আচ্ছা আচ্ছা। আমি আর এটা বারবার লিখবো না, জাস্ট একবার বোঝানোর জন্য লিখলাম, এটা করে দিলাম, শেষ। কারণ X1 বললে সেটা জেনারেটর ওয়ান নাকি পজিটিভ সিকোয়েন্সের ওয়ান, এটা কিন্তু কনফিউজ হয়ে যেতে পারেন, এই জন্য আমি জাস্ট মাথার উপরে দিয়ে বোঝাইলাম। তাহলে এইখানে আমাদের কি যাবে? জেনারেটরের ইএমএফ এর সিম্বল, এই যে এইটার জন্য। এবং এইটা তো আমাদের কি, প্রত্যেকটা তো একটা নিউট্রাল থাকবে বা রেফারেন্স ইয়ে থাকবে। তাহলে সেই রেফারেন্সটাকে আমরা একটু নিচে বড় করে দিলাম, এই হচ্ছে সেই রেফারেন্স। ওকে, তাহলে এইটুকু আঁকানো শেষ। এবার দেখেন উপরে যে দাগটা দিলাম সেখানে কি একটা ট্রান্সফরমার আছে। পজিটিভ সিকোয়েন্সে আমরা তাকায়ও দেখবো না যে কি কানেকশন, ট্রান্সফরমার আছে, সো রিঅ্যাকটেন্স ডায়াগ্রামে একটা রিঅ্যাকটেন্স বসে যাবে, আর কোনো ঝামেলা নাই। তা আমি যদি বিন্দু বারবার এগুলা লিখতেছি না, কারণ এগুলো লেখা আসলে ঝামেলা। এটা হবে এন, এটা হবে কিউ। এখানে একটা ট্রান্সমিশন লাইন আছে। আপাতত যেহেতু আমরা রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম আঁকাচ্ছি, শুধুমাত্র রিঅ্যাকটেন্স নিয়েই কাজ করব। তাহলে ট্রান্সমিশন লাইনের জন্য একটা রিঅ্যাকটেন্স নিব, এই যে এটা। দেন এরপরে একটা ট্রান্সফরমার, মানে জাস্ট একটা রিঅ্যাকটেন্স। যদি বিন্দু বলি, এটা ডাব্লু, এটা হচ্ছে জেড। এইটা এসে এই যে এইখানে আবার এরকম ভাবে কানেক্ট হবে, এই অংশটুকুর কথা বলতেছি। আবার এইটা তো আঁকাতে হবে। তাহলে এইখানে দেখেন একটা ট্রান্সফরমার আছে, তো আমরা একটা রিঅ্যাকটেন্স আঁকাই ফেলবো। এই মাথাটা এম বোঝাচ্ছে, আর এই মাথাটা পি বোঝাচ্ছে। দেন মানে লাইনের রিঅ্যাকটেন্স, তো আমরা একটা নিলাম, নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে। তো নিচের দিকে কি এটা ট্রান্সফরমার, মানে আবার একটা রিঅ্যাকটেন্স। এসে দেখেন এই যে একটা কমন ইয়েতে বা ইয়েতে লাগতেছে, তাহলে এইটা নিলাম। মানে এক্স্যাক্টলি যা দেখতে পাবো তাই আঁকাবো। আবার এখান থেকে শুরু করি, এটা মানে আমি এখন এই পয়েন্টে আছি। এরপর একটা ট্রান্সফরমার, মানে একটা আঁকাই ফেললাম, এই যে এটা হচ্ছে সেই এক্স পয়েন্ট, আর এই পাশেরটা হচ্ছে ভি পয়েন্ট। এবার ট্রান্সফরমারের পরে আছে একটা লাইনের রিঅ্যাকটেন্স, এই আঁকাই ফেললাম, এটা হচ্ছে সেই এস পয়েন্ট। দেন এই যে দেখেন ট্রান্সফরমার, মানে এখানে একটা রিঅ্যাকটেন্স। দেন এই ট্রান্সফরমার আর এই ট্রান্সফরমার এসে কই লাগছে, একটা টি একটা ইউ, মানে এই যে টি আর ইউ এসে এইখানে লাগলো। দেখতে পাচ্ছি এই দাগে একটা জেনারেটর আছে। তো জেনারেটর কিভাবে আঁকায়, একটা রিঅ্যাকটেন্স আর জেনারেটরের এই যে একটা সিম্বল দিয়ে রেফারেন্স বারে কানেক্ট করে দেবো, শেষ। বাকি থাকলো এইটা। তাহলে এইখানে একটা রিঅ্যাকটেন্স দিব, একটা সোর্স দিব, কই এসে লাগবে, রেফারেন্স এসে লাগবে। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। মানে জাস্ট যেরকম দেখতে পাচ্ছি ওইটা আঁকাই দিলে সেটা হয়ে গেল পজিটিভ সিকোয়েন্স। নেগেটিভ সিকোয়েন্স খুব সহজ, আমরা যেটা আঁকালাম এইটাই আবার আঁকাবো ডাবল করে, কোনো চেঞ্জ নাই। চেঞ্জ কি হতে পারে, ওই যে বললাম, কিছু কিছু প্রশ্নে আবার কি করতে পারে, মান আলাদা বলে দিতে পারে, মানে বলে দিতে পারে পজিটিভ সিকোয়েন্সের মান আলাদা, নেগেটিভ সিকোয়েন্সের মান আলাদা, কিন্তু চিত্র সেম, এক্সাক্ট সেম চিত্র, শুধুমাত্র মান হয়তো আলাদা হতো। পার্থক্যটা আমি দেখাচ্ছি এক মিনিট। সেম চিত্র থাকবে, শুধুমাত্র পার্থক্য কোথায়, নেগেটিভ সিকোয়েন্সে কোনো সোর্স থাকে না। কারণটা আমরা এর আগের লেকচারে আলোচনা করছিলাম, মেবি এর আগের আগের লেকচারটাতে। আমি আর এখানে রেফারেন্স তো ডিটেলস বলতেছি না। দ্বিতীয় করা যায় না ভাই এভাবে। হুম। এভাবে করলে তো আবার মানে রেফারেন্স বাস্তবে আমরা সামনে মানে উপরে দিয়ে নিচে কাজ করতে ইউজ টু এইভাবে। এটা পারবো পারবো না তা না, মানে আমি ঠিক কনফিউজ আপনার পরীক্ষা হলে কোশ্চেনটা বুঝি কনফিউশন। নাই, কোশ্চেনটা বুঝি নাই।
আপনি যে রেফারেন্স বাস যেটা দিচ্ছেন না, হ্যাঁ এটা হচ্ছে সামনে দিয়ে আমরা ইউজ টু, মানে নিচে তো নিচে, উপরে দিয়ে করলে মানে ওভাবে দুটোই তো কারেক্ট। হ্যাঁ হ্যাঁ। নিচে হবে উপরে দিলে হবে ভাই, উপরে দিচ্ছে তার সলিউশন আপনি নিজে দেখুন, সমস্যা নাই তো। না, আমি উপরে কই দিলাম, আমি তো নিচে দিয়েই করতেছি। নাকি কোনটা কিন্তু জি ভাই আমরা কোনটা উপরে ঠিক বুঝি নাই এখনো। আপনার আপনার বইয়ে যেটা দেখলাম না সেটা উপরে ছিল রেফারেন্স মার্ক, ও সেটা কথা আচ্ছা হয়তো ভাই আচ্ছা আচ্ছা বলতেছে। আচ্ছা। উপর নিচ এগুলো ডাজন্ট ম্যাটার। আমি বলতেছি তো বারবার, চিত্র যে এটা আরো সুন্দর করে আঁকানো যায়, কিন্তু আমি এইভাবে কেন আঁকাচ্ছি, যাতে পরীক্ষার হলে এই যে এই ডায়াগ্রাম আর এইটা যেন দেখে আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন, অথবা বুঝতে পারেন যে হ্যাঁ সেম আছে। এইটার সাথে জি তুলনা জি ভাই। করলে সহজে বুঝতে পারবেন। নাকি রেফারেন্স যদি আমি উপরে দিয়ে দিতাম তাহলে কি আপনার বুঝতে একটু কঠিন হয়ে যেত না? জি ভাই। এটাই জাস্ট, আর কোনো ভাই কারণ নেই। আচ্ছা ভাই, আপনি একবার বলেছিলেন আমাদের যে পজিটিভ পজিটিভ করলে অটোমেটিক আমাদের রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম হয়ে যায়, তাই না? হ্যাঁ, পজিটিভ। মানে পজিটিভ, যখন আমরা যে রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম করবো সেটা এক ধরনের পজিটিভ আচ্ছা, এই যে সিকোয়েন্স হয়ে এইটার যায় না? এইটার যদি রিয়াক্টেন্স ডায়াগ্রাম আঁকাতে বলতাম তাহলে কিভাবে আঁকাতেন বলেন তো? কিছু বলি নাই, পজিটিভ নেগেটিভ জিরো কিচ্ছু বলি নাই, শুধু বলছি এটার রিয়াক্টেন্স ডায়াগ্রাম আঁকান, কিভাবে আঁকাইতেন? আমরা লাইনের সাথে হচ্ছে একটা শুধু আপনি এখানে রিঅ্যাক্ট্যান্স যেটা আছে সেটাই হবে, রিঅ্যাক্ট্যান্স সাথে এই যে কোনো কিছু না, জাস্ট যদি ইম্পিডেন্স এইটাই বলতো হতো, তাহলে হচ্ছে জাস্ট এইটাই। জি ভাই, সেটা এইটার তো ইম্পিডেন্স বললাম রিয়াক্টেন্স আমি যে ডায়াগ্রাম জাস্ট এইটাই। জি ভাই। ওকে, তাহলে এটা জিরো, সরি, এটা আচ্ছা লিখে দিই পরবর্তীতে যাতে বোঝা যায় ভালো যে কোনটা কি আঁকালাম। এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, এইটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স। মানে negative শুধু আমাদের প্রশ্নে যদি ভ্যালু না দেওয়া থাকে তো আপনার এখানে কিছু না বসালেও ওকে, শুধুমাত্র জাস্ট এরকম বসাই যাবেন। আর ভ্যালু থাকলে অবশ্যই ভ্যালু দিতে হবে। যেমন আমি এখানে একটা কোশ্চেন নিচ্ছি লাস্টে, ওটা সবার পরে করাবো, যেখানে ভ্যালু দেওয়া ছিল। তো ভ্যালু দেওয়া থাকলে কিভাবে করব সেটা ওইখানে আমরা শিখবো। আপাতত আঁকানোটা শিখি যে কিভাবে আঁকাবো, ভ্যালুটা এমনি বুঝতে পারবেন। তাহলে এবার আমাদের যেটা টার্গেট, সেটা হচ্ছে জিরো সিকোয়েন্স, যেটা একটু বেশি ঝামেলাও বলা যায় আবার ইম্পর্টেন্টও বলা যায়। আচ্ছা ভাই, পজিটিভ সিকোয়েন্সের এখানে কি তো পাশে যেটা ওয়াই কানেকশন আছে আমি গ্রাউন্ডে, বলছি সেটা কি হবে পজিটিভ না? সিকোয়েন্সে আমরা কানেকশন দেখবই না। আপনার যদি মনে হয় সব কাটে দিবেন, কাটেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? জি। পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স যখন আঁকাবো তখন আমরা এই সাইড সুইডে তাকাবোই না। আমরা শুধু দেখবো যে কি আছে, অল্টারনেটর, ট্রান্সফরমার নাকি ও ওয়াই নাকি ডেল্টা, গ্রাউন্ডেড নাকি আনগ্রাউন্ডেড, মানে কি আছে ওটা দেখারই দরকার নাই। কথা বুঝতে পারছেন? জি ভাই। এখন দেখা লাগবে, যখনই বলবে জিরো সিকোয়েন্স তখনই দেখা লাগবে যে কি জিনিস। আদারওয়াইজ ওর দিকে মানে ঘুরেও তাকানোর দরকার নাই। এবার আসি, এবার আমার দেখা লাগবে যে কে কোন কানেকশনে আছে। তাহলে আমাদের কি করতে হবে, একটা রেফারেন্স নিয়ে নিতে হবে। আমি ভাই একদম ইম্পিডেন্স নিচে চাইলে নিয়ে কি নিলাম। হতো? জি। ইম্পিডেন্স চাইলে হলো চাইলে আমরা যদি ইম্পিডেন্স ডায়াগ্রাম যেত তাহলে হচ্ছে শুধুমাত্র আমরা লাইন যেগুলো আছে সেই লাইনের সাথে সাথে মাত্র রেজিস্ট্যান্স নর্মালি লাগাই দিই। ইম্পিডেন্স ডায়াগ্রামটা একটু বেশি জটিল, হ্যাঁ। সেই আচ্ছা। ক্ষেত্রে যেই ভ্যালু গুলো দেওয়া থাকবে আমরা সেইগুলা ইউজ করব। যেমন কারো কারো রেজিস্ট্যান্স দিতে পারে, কারোর নাও দিতে পারে, তো যাদের দিবে তাদের ইনক্লুড করব, যাদের দিবে না ইনক্লুড করব না, সহজ হিসাব। নর্মালি দেখা যায় যখন এরকম বড় সার্কিট ইম্পিডেন্স ডায়াগ্রাম আঁকাতে দেয় তখন শুধুমাত্র এই যে ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্সটা দেওয়া থাকে। ট্রান্সফরমার, জেনারেটর, এদের নর্মালি রেজিস্ট্যান্স দেওয়া থাকে না, তো এটা ইগনোর করতে হয়। যেটা আমি কিন্তু অলরেডি হাদিস আতাদের বইয়ের অনেকগুলো এক্সাম্পল দেখাইছি আপনাদের, কখন কি ইউজ করবো সেটা কিন্তু বলে দিছে। ভাই এই যে অঙ্কগুলো যে করতেছি এগুলা কি ভাই স্টিভেনসন বা হাদিস আছে কি ভাই, আছে মানে জিরো সিকোয়েন্স হ্যাঁ, সব আছে, যে চিত্র? কোনো একটা বই দেখলেই পাবেন। আমি সবগুলা আচ্ছা। করে মিক্স করে করে করাচ্ছি, আপনি যে কোনো একটা ভাই ফলো এগুলো করেন সব পাবেন। তাহলে ভাই একটু বের করে দেখা লাগবে। আচ্ছা, এবার আমরা এক পাশ থেকে শুরু করি, এইখান থেকে জিরো সিকোয়েন্স মানে কানেকশন জরুরি। তাহলে এই যে এখানে জি যে আমাদের জেনারেটর আছে, আমরা কিন্তু এখন আর সোর্স টোর্স কিছু দিব না, শুধুমাত্র রিয়াক্টেন্স যাবে।
তাহলে জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে প্রত্যেকের একটা নিজস্ব রিয়াক্টেন্স থাকে, সেটা হচ্ছে x0। আবার নিউট্রালে আবার অনেক সময় রিয়াক্টেন্স দিয়ে দেয় xn হিসাবে। আমরা জানি যখন পার ফেজে কোনো জিনিস আঁকাতে হয় তখন xn টাকে কয় গুণ করে আঁকাতে হয়? 3 গুণ করে আঁকাতে হয়। তিন এই মিনিট কারণটাও আমি কিন্তু প্রিভিয়াস কোন একটা লেকচারে আলোচনা করে দিছি যে কেন। তাহলে আমরা শুধু মনে রাখবো xn কে যখন ইনক্লুড করব তখন 3xn আকারে ইনক্লুড করব, x0 কে x0 আকারে ইনক্লুড করব। তাহলে এই যে অল্টারনেটর, এর নিজস্ব একটা রিয়াক্টেন্স আছে যেটাকে আমরা x0 বলতে পারি। আর জি ওর আবার ভাই। দেখেন এই যে রিয়াক্টেন্স এর মাধ্যমে গ্রাউন্ডেড হয়েছে যেটাকে xn। তাহলে যখন আঁকাবো তখন কি আকারে আঁকাবো? CXN এক্সেন। আকারে আঁকাবো। তাহলে এটা হবে CXN। আর এই ভ্যালুটা ধরেন কথার কথা x0। আমি x0 গুলো আঁকাচ্ছি না, শুধু 3xn যেগুলো সেগুলো দেখাই দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এই দাগ আসলো কোথায়? এই যে P তে আসলো। বাস। ট্রান্সফরমার আঁকানোর সিস্টেম অলরেডি শিখাইছি কিভাবে। একটা নিলাম, আগে এই ডট ডট গুলা করে নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখেন এই যে এই ট্রান্সফরমারের এই সাইডটা ডেল্টা, ডেল্টা থাকার ডেল্টা মানে মানে ওই স্যার। পয়েন্টটা ডিরেক্ট নিউট্রালের সাথে কানেক্ট হবে বা রেফারেন্সের সাথে কানেক্ট হবে, রেফারেন্সের সাথে কানেক্ট হবে। এই পাশটা দেখেন ওয়াই গ্রাউন্ডেড না? জি ভাই, মানে তাহলে গ্রাউন্ড অফ ই হবে, গ্রাউন্ডেড থাকা মিলবে। মানে এইটা কানেক্ট করে দিতে হবে, কারণ ওয়াই তো এইখানে হিসাব হবে আর ডেল্টা হচ্ছে রেফারেন্সের সাথে হিসাব হবে। তাহলে এইটুকু আঁকা শেষ। দেন ট্রান্সমিশন লাইনের জন্য নর্মালি একটা রিয়াক্টেন্স থাকে যেটা কানেক্ট আকারেই সবসময় দিতে হবে, কারণ ওর তো আর কোনো নিউট্রাল নাই। ট্রান্সমিশন লাইনের তো আর কোনো নিউট্রাল বা এসব কিছু হয় না, নর্মাল হিসাব। জি আবার একটা ট্রান্সফরমার মানে আবার একটা রিয়াক্টেন্স আঁকাবো, এইভাবে দিয়ে দিব। এখানে দেখেন দুইটাই ওয়াই, তার মানে দুইটাই আসলে এই দিকে হিসাব হবে। এই ওয়াইটা দেখেন গ্রাউন্ডেড, মানে এইটা কানেক্ট হবে। এই ওয়াইটা দেখেন আনগ্রাউন্ডেড, মানে এটা ওপেন থাকবে। এই যেটুকু শেষ, দেন ঘুরায় আমরা আর একটা এরকম আঁকড়ে ফেলবো। Okay. এখান থেকে আবার শুরু করি। ট্রান্সফরমার, সো আমরা একটা রিয়াক্টেন্স নিব। এই পাশটা দেখেন ডেল্টা, মানে ও কোথায় কানেক্ট হবে? ডিরেক্ট রেফারেন্সে। আপনার যদি মনে হয় এইটাকে এর সাথে কানেক্ট করাই দেবো তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন আমার এটুকু দেখতে ঝামেলা মনে হচ্ছে, আমি তাহলে এর সাথে কানেক্ট করে দিলাম, কারণ এরা তো রেফারেন্সে কানেক্ট হয়ে আছে। সো এইখানে কানেক্ট করাও যা কথা, রেফারেন্সে কানেক্ট করাও তাই কথা। এর সাথে কানেক্ট হবে না, এটা হচ্ছে মূল বিষয়। পয়েন্ট গুলো দিয়ে দিন, এন কিউ এগুলো পয়েন্ট গুলো একটু দিয়ে দেন তাহলে সুবিধা হবে। আচ্ছা, এইটা বুঝাচ্ছে আমার, এই যে এইটা হচ্ছে সেই পি, এটা হচ্ছে সেই এন, এই যে এই পাশটা হচ্ছে সেই কিউ, এই পাশটা হচ্ছে সেই ডাব্লু, এই পাশটা হচ্ছে সেই জেড, এই পাশটা হচ্ছে সেই এক্স, এই পাশটা এম, এই পাশটা পি। না, সরি সরি সরি, পি তো হচ্ছে এই পাশটা, মানে এইটা হচ্ছে পি। আচ্ছা, এই যে এইখানে একটা রিয়াকটেন্স আছে। এবার এইখানে দেখেন একটা ট্রান্সফরমার, তাহলে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা একটা রিয়াকটেন্স আগে আঁকাই নেব। আচ্ছা, রেফারেন্সটাকে আর একটু নিচে করে নিই, নাহলে আমাদের ঝামেলা হবে। জি ভাই, কালকে এটাই ভাই বলছিলাম যে রেফারেন্স একটু ইচ্ছে করতে হয়, বড় করলে এই ভালো রেফারেন্স হয়। যদি সব মিলবে না, না মিলান যাবে না। যদি আমরা রেফারেন্স গুলোর উপরে দিয়ে কাজ করি এই চিত্রে। স্যার, হুম। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন।
আচ্ছা স্যার, ওই রেফারেন্স বারটা যদি উপরে দিয়ে করতাম তাহলে তো স্যার আমার ঝামেলা হয়ে যেত, তাই না? হ্যাঁ, নিচে না দিয়ে। ঝামেলা হয়তো, কিন্তু সেটা ভুল তো না, সেটা আপনার ইচ্ছা, আপনার যেভাবে সুবিধা করতে পারেন। কমফোর্টেবল কোনটা, মানে কোন ভাবে করাটা অবশ্যই নিচে উচিত? দিয়ে করাটা কমফোর্টেবল, কারণ হিসাব চিত্র বড় করাটা করে করাই। সুবিধাজনক হয়। জি ভাই। Okay. তাহলে এই যে এইখানে ট্রান্সফরমারের জন্য এটা আঁকালাম, আবার এই পাশে সেম, এটা আমি পরে কানেক্ট করতে চাই, আগে এই পাশটা কমপ্লিট করে আসি, দেন একবারে এটা করবো। তাহলে এখানে একটা ট্রান্সফরমার আছে, মানে একটা রিয়াক্টেন্স এরকম নিতে হবে। দেখেন এটা ওয়াই গ্রাউন্ডেড, এটা ওয়াই গ্রাউন্ডেড, মানে এই যে এটা কানেক্ট হবে আর এটা কানেক্ট হবে। জি ভাই। দেন এই যে এইটার জন্য একটা নিতে হবে। আবার ট্রান্সফরমারের, আচ্ছা, যাতে দেখে ইজিলি বুঝতে পারেন, তাহলে আমি একটু নিচে করে দিই। এগুলো প্র্যাকটিস কোথায় আছে ভাই বরাবর? সব স্টিভেনসন, হাদি সাদাত, নাগরা, যে কোনো একটা বই খুঁজলেই পাবেন। স্টিভেনসন কত হতে হবে, কত পেজ? স্টিভেনসন মেবি পাবেন হচ্ছে 11 অথবা 9, যে কোনো একটা দেখেন, আর আমি শিওর হয়ে জানাবো না, এক্স্যাক্টলি আমার মাথায় খেয়াল নেই। অথবা সবচেয়ে ভালো হয়, প্রত্যেকটা বইতেই, প্রত্যেকটা চ্যাপ্টারেই এই সার্কিট আছে। ওইখানে বলে নাই যে জিরো সিকোয়েন্স আঁকাতে হবে, কিন্তু আপনি নিজে আঁকান, আঁকায় গ্রুপে দেন, 4-5 জন দেন, নিজেদের সাথে মিলান, আর আমিও দেখবো যে ঠিক আছে কিনা। অন্তত 5 জন করলে ভুল নাকি ঠিক এটা তো আইডিয়া পাবেন যে কি কিরকম হচ্ছে। এরকম সার্কিট আপনি অহরহ পাবেন। না চাক আপনি নিজের থেকে করেন, জিরো সিকোয়েন্স করে 4-5 জন মিলান যে সবারটা মিললো কিনা। বুঝতে পারছেন? জি। কোশ্চেন ব্যাংক দেখেন, কোশ্চেন ব্যাংকে অনেকগুলো এরকম আছে, ম্যাথ করতে হবে, নিজে নিজে টান নিয়ে করে মিলাতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম, এই যে ট্রান্সফরমার আঁকালাম, মানে ট্রান্সফরমার এরকম কয়েল আঁকা নিলাম, এবার কি দেখতে হবে? ওয়াই ডেল্টা। তো এখানে তো ডেল্টা, এখানেও ডেল্টা, এখানেও ডেল্টা, এখানেও ডেল্টা। তাহলে ডেল্টা মানে কি? ডেল্টা মানে সব ওই গ্রাউন্ড। পয়েন্টটা রেফারেন্সে কানেক্ট হবে। তো আমরা রেফারেন্সে ওই রকম কানেক্ট করতে পারি, বাট আর একটা সুবিধা হয় এরকম, দেখেন এটাও রেফারেন্সে কানেক্ট হবে, এটাও কি রেফারেন্সে কানেক্ট হবে। জি ভাই। ডেল্টা মানেই ওই পয়েন্টটা রেফারেন্সে কানেক্ট হবে, ডেল্টা মানে ওই পয়েন্টটা রেফারেন্সে কানেক্ট হবে, তার মানে এটাও রেফারেন্সে কানেক্ট হবে, এটাও রেফারেন্সে কানেক্ট হবে, এটাও রেফারেন্সে কানেক্ট হবে, এটাও রেফারেন্সে কানেক্ট হবে। তাহলে দুইটাই যেহেতু রেফারেন্সে কানেক্ট হবে, তাহলে একবারে নিয়ে আমরা এরকম দিয়ে দিতে পারি। জি ভাই। হ্যাঁ, দেওয়া যায়। আবার সেম এই কাজটাও এরকম ভাবে দিয়ে দিতে পারি। হুম, দেওয়া তাহলে যায়। ট্রান্সফরমারের কাজ কিন্তু শেষ। আর এইখানে তো একজন আমাকে বলছে যে এটা এখানে কানেক্ট না করলেও হয়, সেটাও নাকি নিয়ম, বাট সেটা আমার আসলে ঠিক জানা নাই। এজন্য এটা আমি আপনাদের আসলে দাবি দিয়ে বলতে পারতেছি না যে এই কানেকশনটা না দিলেও চলে কিনা, বাট দিতে হবে, এটা নিয়ম। না দিলেও চলে, এটা যদি এক্সেপশনাল কোনো নিয়ম থেকেও থাকে আমার ঠিক জানা নাই, এজন্য আমি আর আপনাদের এটা বলতে পারতেছি না। আপাতত এটা যেহেতু শিওর বলা যায় নিয়ম, যে ডেল্টা মানে ওইটা রেফারেন্সে কানেক্ট হবে, দুইটা হলে দুইটাই, তো এইটা ফলো করেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই যে জেনারেটর, এবার জেনারেটর এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট মানে কোন পয়েন্ট? এই যে এই পয়েন্ট, বুঝতে পারছেন? জি ভাই। মানে এই যে টি আর ইউ, তাহলে এইটা হচ্ছে সেই টি, আর এই যে ইউ, এই টি আর ইউ থেকে তো এই জেনারেটরটা রিয়াকটেন্সের মাধ্যমে নিউট্রাল হবে। কিন্তু জেনারেটরের নিজস্ব একটা রিয়াকটেন্স আছে, যেরকম এই যে X0 বলতেছি,
নিজস্ব একটা থাকবে, নিউট্রাল একটা। তাহলে এখানে একটা যাবে নিজস্ব আর একটা যাবে নিউট্রালের জন্য, মানে এটা হচ্ছে সেই জেনারেটরের x0 আর এটা হচ্ছে সেই pxn। এটুকু কি বুঝতে পারছেন? মানে এই যে এইখান থেকে নিজের একটা আর pxn একটা, যেহেতু যেখানে নিউট্রাল করা আছে। ক্লিয়ার? ভাইয়া এইখানে 3xn না লিখলে কি 3zn লিখলেও হবে? আপনি যেটা বইয়ে লিখতে দেখলাম। পারেন, যেহেতু আমরা দেখতেছি রিয়াক্টেন্স, তো আমরা রিয়াক্টেন্সই লিখে দিতে পারি, কোনো সমস্যা নাই তো। এখন আচ্ছা ভাই, স্বাভাবিক কখনো কথা। যদি হ্যাঁ বলেন। x0 না লিখে যদি ভাই অন্য কিছু লিখি, যেমন হচ্ছে ভাই জেনারেটরের যেহেতু থ্রি মানে G0 বা 3G0 হ্যাঁ, এরকম এতে যদি লিখি কিছু ভাই। যায় আসে না। আপনার মানে এগুলা তো কে কার মতো নিচ্ছে সেটার উপরে, এক এক রাইটার এক এক ভাবে ইউজ করতেছে। কথা বুঝছেন? আমি এটা ঠিক করছি, আছে একটু ভাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি, একটু দেখেন তো মেসেঞ্জার গ্রুপে হচ্ছে কিনা। আমি হলো উপরে বাস রেফারেন্স বাস ধরে করছি। কিসে দিছেন? আচ্ছা, আমি পরে দেখতেছি। ভাইয়াকে হোয়াট হোয়াটসঅ্যাপ না আপাতত মেসেঞ্জারে দিচ্ছি। আপাতত মেসেঞ্জারে দিয়ে না, আমার কাছে মেসেঞ্জার আপাতত নাই। ভাইজান একটু ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমার কাছে আমার আমাদের আচ্ছা, আপনি ইয়ে দিয়ে দিয়ে রাখেন, আমি যেই পরে বিকাশ পরে চেক করে আপনাকে ছিল। জানাবো। আপাতত ওইটা ইয়ে করেন, আমি ঠান্ডা মাথায় দেখে পরে চেক করে জানাবো। আচ্ছা, সব কিন্তু আমাদের দেখানো শেষ, এখন এইটা বাকি। একজনে যে বলছিলেন যে এই ওয়াই, এখন আমরা চেক করব যে এই ওয়াই, মানে এখন খেয়াল করব এটা পজিটিভ নেগেটিভ সিকোয়েন্সে, এটা খেয়াল করার দরকার ছিল না, এখন খেয়াল করব। তাহলে যেহেতু এটা জেনারেটর, ওর নিজস্ব একটা রিঅ্যাকটেন্স তো থাকবে, যেটাকে x0 নাম দিচ্ছি। আর নিউট্রালে কত দেখেন, এটা কি ওপেন না, মানে গ্রাউন্ডেড তো না। যেহেতু ওপেন। গ্রাউন্ডেড না, তার মানে এই যে কোন একটা রিঅ্যাকটেন্স এসে যে নিউট্রালে মানে রেফারেন্সে যে কানেক্ট হবে, সে কানেক্ট হওয়ার আর উপায় নাই। তার মানে এই মাথাটা এরকম ভাবে ওপেনই থেকে যাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের জি ভাই, এইটার জিরো সিকোয়েন্স দিয়ে। বুঝতে পারছেন? কালকে এটা ছিলাম, মানে কালকে যে আপনাকে লাস্ট ছবি দিলাম না রাতে, হুম। এখানে ওয়াইটা আমি ওপেন এই ক্লোজ মাথাটা রাখছিলাম। ওপেন রাখবেন, এই মাথা দরকার নেই, এই মাথা ওপেন রাখবেন। দুই জি ভাই মাথায় ওপেন হবে বুঝছেন। না? না, দুই মাথা কেন ওপেন হবে? এটা তো এর সাথে কানেক্ট থাকবেই। কেন করে? ও আচ্ছা, হ্যাঁ। এখানে এই এটা এই আমার মাথা খালি ওপেন মিস্টেক হয় থাকবে। এই পাশে। যে ট্রান্সফরমারটা এই সাইটে ডেল্টা ওয়াই গ্রাউন্ড, নিচেরটা হ্যাঁ, পাশেরটা ভাই এমপি এমপি এমআরপি যেটা। এম আর পি, হ্যাঁ বলেন। ভাই যদি এইখানে আমার দুইটাই ওয়াই গ্রাউন্ড থাকতো, তাহলে সেক্ষেত্রে কি ভাই এই যে আমরা যে আচ্ছা, বুঝতে, জিরো আপনার কোশ্চেন দেখাইছি। বুঝতে পারছি, আমি বলতেছি তখন কি করতাম। হ্যাঁ আমি হ্যাঁ বলি হ্যাঁ যে ভাই। না, তখন আমরা কি করতাম, তখন আসলে যে এইভাবে করতাম। নিয়ে তার ঘুরিয়ে দিতাম নাকি ভাই? এরকম করে ও, দিতাম। তার উল্টাই। জি জি ভাই, বুঝছি বুঝছি, আমার এই এটাই আমি পয়েন্ট জানতে এই পয়েন্টের চাচ্ছিলাম। সাথে লাগবে যদি ওয়াই গ্রাউন্ডেড হয়, কিন্তু এইটা তো আলাদা হ্যাঁ জিনিস, তাহলে এর সাথে তো এর কোনো কানেকশন থাকা যাবে না। এই জন্য আমরা কানেকশন বিহীন যেই তার আমরা ড্র করি সেভাবে আঁকাই দেবো, শেষ। বুঝতে ভাই, ঠিক আছে ভাই, ক্লিয়ার ভাই, আলহামদুলিল্লাহ। ওকে, আমার মনে হয় এটা সবাই বুঝতে পারছে। এই যে এটা হচ্ছে স্টিভেনসনের, কিন্তু এইটার জিরো সিকোয়েন্স আঁকতে বলে নাই। এই ম্যাথটা অলরেডি আমি আপনাদের করাইছি শুরুর দিনেই, মানে সরি, শুরু অথবা 2 নাম্বার অথবা 3 নাম্বার ক্লাসে, যখন এই যে বেস চেঞ্জ করাইছিলাম, মনে আছে? ভ্যালু ট্যালু দিয়ে বেস চেঞ্জ করছিলাম, চিত্র আঁকাইছিলাম, হ্যাঁ হ্যাঁ ওইখানে কি হ্যাঁ। জিরো সিকোয়েন্স চাইছিল? না। তাই না, ওখানে আমরা শুধুমাত্র রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম আঁকাইছিলাম, মানে পজিটিভ সিকোয়েন্স আঁকাইছিলাম। এখন এক্সট্রা হিসাবে আমরা আঁকাবো, এটাই সিস্টেম। সার্কিট থাকবে, ওইটা আপনি এক্সট্রা হিসাবে আঁকাবেন, দিয়ে প্রত্যেকের সাথে মিলাবেন যে কি অবস্থা। এইটা কিন্তু অনেকটা দেখেন আগেরটার মতোই, সিস্টেম একই রকম না? দেখেন এইটার সিস্টেম যেরকম,
এটা সিস্টেম দেখেন এক্স্যাক্টলি সেম, পার্থক্য হচ্ছে এই যে এই ট্রান্সফরমারটা। তাহলে প্রথমে পজিটিভ সিকোয়েন্স আঁকাবো, আঁকাই। পজিটিভ সিকোয়েন্সে ঝামেলা যেহেতু কম, রেফারেন্সটা আমাদের মোটামুটি কাছে নিলেই চলতেছে। তাহলে এই যে বার আমরা দিয়ে দিলাম, জেনারেটরের জন্য একটা রিঅ্যাকটেন্স, জেনারেটরের একটা চিহ্ন যাবে, এটা এর সাথে কানেক্ট করে দিলাম। এই যে এটার কাজ শেষ, পজিটিভ সিকোয়েন্স। সো এর দিকে আমি আপাতত তাকাচ্ছি না। দেন এই যে এখানে একটা ট্রান্সফরমার আঁকাই ফেললাম, ট্রান্সমিশন লাইন। ভ্যালু বসানো নিয়ে আপাতত আমি মাথা ঘামাচ্ছি না, কারণ আমাদের চিত্র আঁকানোটা জরুরি। পরে ভ্যালু বসানো তো আমরা ভ্যালু থাকলে তো এমনি বসাতে পারবো। দেন এই ট্রান্সফরমারের জন্য একটা রিঅ্যাকটেন্স নিয়ে নিলাম, যে এই যে এখানে আর একটা বাস বার। বাস, উপরেরটা আঁকানো শেষ। দেন আবার এইটা আঁকাবো, এই যে এই ট্রান্সফরমারের জন্য এটা, এই যে এখানে যে ট্রান্সমিশন লাইন আছে তার জন্য এটা, আর এইখানে আবার আর একটা ট্রান্সফরমার আছে। বাস, এই পাশে আবার একই সিস্টেমে আসতে হবে। এই ট্রান্সফরমারের জন্য এটা, এই ট্রান্সমিশন লাইনের জন্য এটা, আর এই যে একটা ট্রান্সফরমার আছে সেটা এসে এইখানে লাগবে। আর এইখানে কি একটা দেখেন জেনারেটর মেশিন বা কিছু একটা আছে। বাস, এই যে এটা আঁকাই ফেললাম। বাকি থাকলো কি, এই মেশিনটা। এটা কিভাবে এই যে পজিটিভ কানেক্ট করলাম, সিকোয়েন্স আঁকাচ্ছে? এটা আঁকালাম হচ্ছে পজিটিভ সিকোয়েন্স। নেগেটিভ সিকোয়েন্স সেম থাকবে, শুধুমাত্র কি থাকবে না, সোর্স থাকবে না। তাহলে এটা ভোল্টেজ। আমরা কপি করে নিলাম। ভ্যালু দিয়ে দিলে তো বসাবো, না হলে এরকম আঁকাই দিলেই শেষ। আমি ভ্যালু দেওয়া একটা ম্যাথ রাখছি, এটা পরে করাবো। তাহলে উপরেরটা গেল পজিটিভ সিকোয়েন্স, এটা গেল নেগেটিভ সিকোয়েন্স। একই, দুইটার চিত্র সেম, শুধুমাত্র সোর্স থাকবে না। মান ডিপেন্ড করবে সেম নাকি আলাদা, সেটা প্রশ্নের উপরে। যদি দেওয়া থাকে আলাদা তাহলে আমরা আলাদা দেবো, যদি সেম দেওয়া থাকে তাহলে সেম দেবো। এবার আসি আমরা, জিরো সিকোয়েন্সটাই আমাদের মেন। আমাদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে জিরো সিকোয়েন্সটাই বেশি, কারণ ওইটাতেই ঝামেলা সবচেয়ে বেশি। এখানে কিন্তু জিরো সিকোয়েন্সের দুইটা চিত্র হবে। কেন দুইটা চিত্র হবে, মানে দুইটাই আপনার যে পরীক্ষার খাতে আঁকাতে হবে বিষয়টা তা না, কিন্তু দুই ভাবে আঁকানো যায় এটা বোঝাচ্ছে। পরীক্ষার খাতে যে কোনো একটা আঁকালেই চলবে। যেমন দেখেন, এই যে সেই এক্সেপশনাল জিনিস, ওপেন ওয়াই ডেল্টা। তার মানে এই জিনিসটাকে এক একজন এক এক ভাবে আঁকাতে পারে। তো যার যেটা সুবিধা অথবা যে যেটা ফলো করবে সেভাবে আঁকাবে, কোনো সমস্যা নাই। তো হ্যাঁ, বুঝতেছি যে এই টাইপের জিনিসে আমাদের চিত্র একটু বড় হবে, তো রেফারেন্সটা একটু বেশি নিচে নেব আমরা। তার একটু ইয়েতে পজিটিভ সিকোয়েন্সটা একটু ডিসপ্লে সামনে আনবেন, আমি এটা ছোট করবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো কাজ করি, একটু ছোট করে নিই।
আচ্ছা, তাহলে এই যে জেনারেটর, তাহলে ওর নিজস্ব একটা রিয়াক্টেন্স থাকবে x0। আবার দেখেন এই যে একটা রিয়াক্টেন্স এর মাধ্যমে গ্রাউন্ড হয়েছে, তার মানে 3xn নিতে হবে। এসে কই লাগবে? রেফারেন্সে লাগবে। তাহলে এটা হচ্ছে সেই 3xn। এটা আর বসালাম না, জাস্ট বোঝানোর জন্য রেখে দিলাম। এবার এই যে এইখান থেকে কিন্তু এবার দেখা শুরু করতে হবে। এইখানে দেখেন কি y গ্রাউন্ডেড, তো গ্রাউন্ডেড মানে এই দুইটা পয়েন্ট কানেক্ট হবে, গ্রাউন্ডেড মানে এই দুইটা পয়েন্ট কানেক্ট হবে। এটা একটা ট্রান্সমিশন লাইন আছে, তো ওর তো রিঅ্যাকটেন্স নরমালি কানেক্ট হয়ে যাবে। এবার এখানে আবার আর একটা ট্রান্সফরমার আছে, তো ট্রান্সফরমার তো আমরা কিভাবে জানি আঁকাতে হয়। ওয়াই, এইখানে দেখেন কি ওয়াই আনগ্রাউন্ডেড বা ওপেন, সো এইটা কিন্তু ওপেন রেখে দিতে হবে। কিন্তু এই পাশে সেকেন্ডারি সাইডে দেখেন কি গ্রাউন্ডেড, মানে এইটা কানেক্ট করে দিতে হবে। এই যে এই দাগ, আমি আবার দাগ টেনে দিলাম। আচ্ছা, এই পাশটা যেহেতু আছে, এই পাশটা করে ফেলি। এই মেশিনটা দেখেন রিঅ্যাকটেন্স এর মাধ্যমে গ্রাউন্ডেড, তার মানে ওর নিজস্ব একটা থাকবে, আবার যেই নিউট্রাল সেটাও থাকবে, সেটা এসে রেফারেন্সে লাগবে। এটা হচ্ছে সেই 3xn, এটা নিজস্ব মানে x0। ভ্যালু থাকলে সেই ভ্যালু ট্যালু বসাবো। তাহলে আমাদের এইটুকুর কাজ শেষ। এবারে যে এইটুকুর ঝামেলা করি, তাহলে এইখানে দেখেন একটা ট্রান্সফরমার, মানে ট্রান্সফরমার এরকম আঁকাতে হবে। এইটা দেখেন ওয়াই গ্রাউন্ডেড, মানে এই মাথাটা এই মাথার সাথে লাগবে। আবার এটাও গ্রাউন্ডেড, তার মানে এই মাথাটাও এইটার সাথে লাগবে। ট্রান্সমিশন লাইন, তো এইখানে একটা রিঅ্যাকটেন্স যাবে। আবার এই পাশটা করে ফেলি, দেন আমরা নিচের দিকে আসবো। এইটা কি ট্রান্সফরমার, তো আমি একটা রিঅ্যাকটেন্স এরকম নিব। এই সাইড গ্রাউন্ডেড, মানে এই মাথা এখানে লাগবে। এই সাইড গ্রাউন্ডেড, মানে এই মাথা এখানে লাগবে। এখানে একটা ট্রান্সমিশন লাইনের জন্য রিঅ্যাকটেন্স আছে, এটা নিয়ে। এই যে ট্রান্সফরমার, এখানে একটা ট্রান্সফরমার। প্রথমে আমরা নর্মাল নিয়মে আঁকাচ্ছি, এক্সেপশনালটা পরে আঁকাবো। তাহলে কি হচ্ছে, ট্রান্সফরমারের দেখেন এই যে উপরেরটা গ্রাউন্ডেড, মানে এইটার সাথে লাগবে। আর নিচেরটা কি দেখেন তো, ডেল্টা। ডেল্টা হলে এই মাথা কোথায় গিয়ে লাগবে? ডিরেক্ট রেফারেন্সে। নিউট্রালে, মানে একটা রেফারেন্স এসে লাগবে। বুঝতে পারছেন? সেম ভাবে আমি কিন্তু নর্মাল নিয়ম আঁকাচ্ছি। তাহলে নর্মাল নিয়মে উপরেরটা ওয়াই ওপেন, মানে এটা ওপেন থাকবে। আর নিচেরটা ডেল্টা, তার মানে এটা কই এসে লাগবে? রেফারেন্সে এসে লাগবে। এই দুই পয়েন্ট গুলো দিলে ভালো হবে। হুম, এ তো এই যে পয়েন্ট এখানে গুলো এ, পয়েন্ট গুলো এখানে বি, এখানে তো আর বেশি পয়েন্ট টয়েন্ট দেওয়া নাই, তো ওটা আসলে দেওয়া মুশকিল। আমি তো প্রত্যেকটা যে বলে বলে দিচ্ছি, এইভাবে করলেই চলবে। এটা হচ্ছে যে এই ট্রান্সফরমার, আর এটা হচ্ছে এই ট্রান্সফরমার। তাহলে আমাদের বাকি আছে কি, এই যে এইটা। এটা দেখেন একটা রিঅ্যাকটেন্স এর মাধ্যমে গ্রাউন্ডেড হয়েছে, তার মানে ওর নিজস্ব একটা থাকবে। আচ্ছা, রেফারেন্সটাকে আর একটু নিচে নামাই।
আর আর একটা কি থাকবে, টি এক্সএন। এখন দেখেন বুঝছেন কিনা। এটা কিন্তু আঁকালাম নর্মাল নিয়ম, এক্সেপশনালটা আমি যদি কিন্তু এই আমরা নিয়মে দেই তাহলে এটা ঠিক আছে না? বুঝি না। নর্মাল নিয়মে ম্যাথ দিলে হবে না? যে কোনো একটা ফলো করলেই হবে, আপনার ইচ্ছা। নর্মাল নিয়মটা তো সোজা লাগবে, মানে এভাবে যদি পরীক্ষা হলে দিয়ে দিই অবশ্যই তাহলে সমস্যা কি নর্মালটাই হবে ভাই? সহজ, কিন্তু ওই যে স্টিভেনসন বই যেহেতু ইউজ করে, তো কিছু কিছু গাইড বইগুলো হুবহু ওইটা থেকে দিবে, তখন আপনি পরে একটা ঝামেলা হবে যে এটা কি ঠিক নাকি ভুল নাকি এসে, এই জন্য আমি দুইটাই দেখাই দিচ্ছি। আপনার যেটা সুবিধা আপনি চুজ আচ্ছা করেন, আচ্ছা। কোনো সমস্যা নেই। কথা ওকে বুঝতে ওকে। পারছেন? তা আমি একটা জি নিয়ম স্যার। ফলো করলেও হচ্ছে, কিন্তু গাইড বইগুলোতে বই ফলো করবে, আর বই ফলো করলে দেখা যাবে আপনার কাছে নর্মালটা ভুল মনে হবে অথবা উল্টাপাল্টা মনে হবে। এই জন্য আমি দুইটাই দেখাচ্ছি, আপনার যেটা সুবিধা সেটা ইউজ করেন, কোনো সমস্যা নেই। যাতে আপনার হাতে দুইটা রেফারেন্সই থাকে, আপনি মিলাই নিতে পারেন যে আপনি যেটা ফলো করতেছেন সেটা ঠিক হলো কিনা, এছাড়া আর কিছু না। তাহলে এক্সেপশনাল নিয়মটা কি বলে? এক্সেপশনাল নিয়মটা বলে যে ওপেন ওয়াই ডেল্টা যে ট্রান্সফরমারটা আছে, সেটাকে আমরা মনে মনে ওয়াই সাইডটাকে ওয়াই গ্রাউন্ডেড আর ডেল্টা সাইডটাকে ওয়াই কল্পনা করে আঁকাবো। তাহলে কল্পনা যদি করি, এই যে ট্রান্সফরমার, তাহলে উপরেরটা হচ্ছে ওয়াই গ্রাউন্ডেড, মানে এইটার সাথে এইটা লাগবে, আর নিচেরটা হচ্ছে শুধু ওয়াই ওপেন, মানে এই সাইডটা ওপেনই থেকে যাবে। এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এই দাগটা তো আর থাকবে না। ডিফারেন্ট বার থাকতে পারে। এই কিন্তু দুইটা নিয়মের ডিফারেন্স। তাহলে এটা লিখে দিই যে এটা হচ্ছে জিরো সিকোয়েন্স কিন্তু এক্সেপশনাল রুলস। এক্সট্রা বলতে শুধু একটাই আছে? হ্যাঁ, শুধু ওপেন ওয়াই ডেল্টা, এইটাই শুধু এক্সেপশনাল। আর তবে এইটাও হচ্ছে জিরো সিকোয়েন্স কিন্তু নর্মাল রুল। আপনার যেভাবে সুবিধা আঁকান, কোনো সমস্যা নেই। এখন বলেন বুঝতে পারছেন কিনা। জি ভাইয়া বুঝতে তাহলে এই পারছি। বড় বড় যদি সার্কিট গুলো জিরো সিকোয়েন্স আঁকাই ফেলতে পারেন, তাহলে কিন্তু আর ঝামেলা নাই, ছোটগুলায় খুব একটা প্রবলেম হবে না। ওয়াই কানেক্টেড ডেল্টা ওটা তো কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র ওয়াই ডেল্টা যেটা আছে সেটা শুধু চেঞ্জ হবে, এবং এই জিরো সিকোয়েন্সে এক্সেপশনাল শুধুমাত্র একটাই। হ্যাঁ, রাইট। ভাই আপনি যেগুলো অঙ্ক করেছিলেন 5 মিনিটে, ওইগুলো অঙ্কের ডাক দেখে জিরো সিকোয়েন্স আঁকাবনি, ট্রাই করলাম দেখে দেখে। হ্যাঁ, সেটাই তো বললাম যে এরকম ডায়াগ্রাম অহরহ পাবেন। এখন আপনার কাজ হচ্ছে এরকম ডায়াগ্রাম পাইলেই সেটা জিরো সিকোয়েন্স আঁকানো শুরু করবেন নিজে নিজে, দিয়ে গ্রুপে দিয়ে কয়েকজন আচ্ছা। আপনারা গ্রুপ ডিসকাস করেন। গ্রুপ স্টাডি করতে হবে, গ্রুপে এতজন আছেন, অন্তত 4-5 জন অ্যাক্টিভলি ডিসকাস করেন, আপনাদের দেখা থেকে আরো কয়েকজন আগাবে। কাউকে না জি কাউকে ভাই। একটু আগায় আসতে হবে। সবাই যদি এটা ভাবেন যে অন্যরা করতেছে না আমি যেচে করব, কেমন দেখাবে, বা আমি কেন করবো, এরকম ভাবতে গেলে কিন্তু হবে না। আপনি একটা জিনিস দিবেন, আপনার ভুল যদি কেউ ধরা দেয় সেটাও আপনার লাভ। তো আপনার একটু অ্যাক্টিভ থাকতে হবে গ্রুপে। জি ভাই। তাহলে পজিটিভ সিকোয়েন্স আঁকাই ফেলি। আচ্ছা, এই কাঁচা হোক, সমস্যা নেই। তাহলে এটা যে জেনারেটর, আর যেভাবে আছে ওইভাবে আঁকাই, তাহলে ধরতে সুবিধা হবে। আঁকাই ফেললাম। দেন এইটা এসে একটা ট্রান্সফরমার, এই দিলাম ট্রান্সফরমার। পজিটিভ সিকোয়েন্সে আমরা এর নিচের দিকে তাকাবো টাকাবো না, একবার আঁকাই যাবো। ট্রান্সমিশন লাইন, এই যে এটা অ্যাকচুয়ালে আছে,
কিভাবে বেজ ইউজ করে পার ইউনিট করতে হয়, এগুলা কিন্তু সব প্রথম ক্লাসে শেখাই দিয়েছে। তবে এতটুকু শিওর থাকেন যে আপনাকে জিরো সিকোয়েন্স যখন ডায়াগ্রাম আঁকাতে দিবে তখন আসলে আর এত ক্যালকুলেশন করতে দিবে না, কারণ দেখছেন জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম কিন্তু এমনি একটু বড়, পরীক্ষার হলে এত টাইম যেহেতু থাকে না, তো ক্যালকুলেশন আবার আঁকানো জিরো সিকোয়েন্স এইরকম কোশ্চেন খুব কমই আসে, বা ক্যালকুলেশন দিলেও ছোট ছোট দিবে যেগুলো আসলে খুব বেশি টাইম লাগবে না। এজন্য আঁকানোটা ভালোভাবে শিখেন, দেখবেন যে মোটামুটি করতে পারবেন ইজিলি। তাহলে এই যে দাগ দিয়ে দিলাম, এখানে আবার একটা ট্রান্সমিশন লাইন, সো একটা রিঅ্যাকটেন্স আঁকালাম, এই যে ট্রান্সফরমার, ট্রান্সফরমার আঁকাই দিলাম, এই যে এই মেশিন, তো মেশিনের নিজস্ব একটা রিঅ্যাকটেন্স থাকে আর একটা সোর্স দিয়ে রেফারেন্সে কানেক্ট করে। আবার এই যে এটুকু বাকি আছে এখান থেকে, তাহলে এখানে একটা ট্রান্সফরমার, মানে আমি একটা ট্রান্সফরমার আঁকালাম, আর এই যে এখানে আমাদের একটা মেশিন আছে, ওর নিজস্ব একটা থাকে, আর এই যে সোর্স। সিম্পল জিনিস যেরকম আছে আমরা ধরে দেখি, জেনারেটরের জন্য একটা, ট্রান্সফরমারের জন্য একটা, এই ট্রান্সমিশন লাইনের জন্য এটা, এই ট্রান্সমিশন লাইনের জন্য এটা, এই ট্রান্সফরমারের জন্য এটা, এই মেশিনের রিঅ্যাকট্যান্স এটা, এখানে ট্রান্সফরমারের একটা, আর এই যে মেশিনের রিঅ্যাকট্যান্স একটা, মেশিনের এখানে চাইলে আপনি মেশিন যদি 1 হয় এটাকে E1, E2, E3 এভাবে দিতে পারেন। বাট যদি জিরো পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স বলে, নর্মালি 1 2 এভাবে না দেখায় যেভাবে ভ্যালু দেওয়া থাকে ওইভাবে দিলেও চলবে, কোনো সমস্যা নেই। অথবা EG1, EM1 এইভাবেও দিতে পারেন। এগুলো আসলে অত জরুরি না, এই সিম্বল দেখানোটাই জরুরি। আকারে যদি বলে এইভাবেই দিবে। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন সবাই? এই সব সার্কিট কিন্তু আমি করাইছি, ওই শুরুতে যেগুলা করছিলাম ওইগুলাই জাস্ট হুবহু আমি তুলে দিচ্ছি এখানে। তো ওইখানে দেখবেন রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম এইভাবে আমরা আঁকাইছিলাম। নেগেটিভ সিকোয়েন্স জাস্ট কপি পেস্ট করে দেবো। বাস, এই আমাদের কিন্তু নেগেটিভ সিকোয়েন্স হয়ে গেল। এখন জিরো সিকোয়েন্সটা আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, এখানে জেনারেটর দেখেন রিঅ্যাকটেন্স এর মাধ্যমে নিউট্রাল হয়েছে, সো আমরা ওর নিজস্ব একটা দিব আর নিউট্রালের জন্য একটা দিব। ট্রান্সফরমার, তাহলে এটা আমরা এরকম ভাবে আঁকাবো। দেখেন এই পাশটা ডেল্টা, তো ডেল্টা মানে ওটা কই কানেক্ট হবে, রেফারেন্সে যায় কানেক্ট হয়ে যাবে। আর এই পাশটা দেখেন ওয়াই গ্রাউন্ডেড, তাহলে ওয়াই গ্রাউন্ডেড মানে এই যে গ্রাউন্ড হয়ে মানে কানেক্ট করে দিলাম। দেন ট্রান্সমিশন লাইনের জন্য একটা, এই যে সি যে দাগটা আছে সেই দাগটা দিয়ে দিলাম। এখানে ট্রান্সমিশন লাইনের জন্য একটা, এখানে ট্রান্সফরমার আছে, তো ট্রান্সফরমার আঁকালাম। এই পাশটা দেখেন ওয়াই গ্রাউন্ডেড, মানে এটা কানেক্ট করে দিব
এই পাশটা দেখেন ডেল্টা, তার মানে এই মাথা এর সাথে কানেক্ট না হয়ে কই চলে যাবে, রেফারেন্স এসে লেগে যাবে। এই মেশিন দেখেন নিউট্রাল হইছে, কিন্তু এখানে কি কোনো রিয়াক্টেন্স দেওয়া আছে? এটাকে বলে সলিডলি নিউট্রাল। তার মানে ওর নিজস্ব একটা রিয়াক্টেন্স থাকবে, ঠিক আছে, কিন্তু ও যে রেফারেন্সে লাগবে এটা কিন্তু 3xn এর মাধ্যমে লাগবে না, বরং একটা সিম্পল তারের মাধ্যমে লাগবে। এটা ভালো করে বুঝেন। এটা কি বুঝতে পারছেন? এতক্ষণ প্রত্যেকটা মেশিনে কি ছিল, এই যে এরকম রিয়াক্টেন্স এর মাধ্যমে গ্রাউন্ড ছিল, এই জন্য আমি একটা 3xn নিচ্ছিলাম। কিন্তু যখনই দেখতেছি একদম সলিডলি গ্রাউন্ডেড, তাহলে আমরা ওই সলিড একটা তার দিয়ে ইউজ করবো। বুঝছেন? মানে ওই যে ইয়েটা থাকবে না আর কি, প্যাচটা থাকবে না, জাস্ট, হ্যাঁ, ইন্ডাক্টর 3xn ওই ভিতরে জিনিসটা লোক থাকবে না, সহজ কথা। জাস্ট এটা তার এনে রেফারেন্সে কানেক্ট করবো। যদি এই ওয়াইটা ওপেন থাকতো, এই তারটা দিব না। এই হচ্ছে তিনটা কেস। আচ্ছা, আর এই অংশটুকু বাকি। তাহলে এইখানে আমাদের একটা ট্রান্সফরমার নিতে হবে। আচ্ছা, এখানে তো আর একটা মেশিন আছে, নিউট্রালটাকে আর একটু নিচে নামাই নিই। আচ্ছা, ট্রান্সফরমার দেখেন এটা ওয়াই, ওয়াই মানে এই এই মাথাটা কি থাকবে, ওপেন। আর এটা ওয়াই গ্রাউন্ডেড মানে এই মাথা কি হবে, কানেক্ট। দেন মেশিন এই যে রিয়াক্টেন্স এর মাধ্যমে গ্রাউন্ডেড, তার মানে এখানে দুইটা হবে। আচ্ছা, আমি একটু সাইড দিয়ে আঁকাই দিলাম, এখানে যেহেতু জায়গা শর্ট, আই থিঙ্ক বুঝতে পারবো। বুঝতে পারছেন? হুম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের জিরো সিকোয়েন্স। ভাই চিত্রটা একটু বড় করা যায় না ভাই, মানে ওটার সাথে একটু চিত্রটা দেখতাম। হ্যাঁ, ঠিক তো, অবশ্যই বলা করা যাবে, এই যে দেখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে, আচ্ছা ওয়াই ওয়াই গ্রাউন্ডেড, হ্যাঁ ওয়াই গ্রাউন্ড, দেন হচ্ছে এখানে। আর অবশ্যই যদি কোনো জায়গায় কোনো ভুল চোখে পড়ে পরবর্তীতে, অবশ্যই আমাকে জানাবেন। হইতে পারে ক্লাসে করতে করতে দুই একটা মিস্টেক হয়ে যাইতে পারে। তো এরকম যদি চোখে পড়ে কারো, অবশ্যই আমাকে নক দিয়ে জানাবেন। বা এই লাইনটা বাঁকা করলেন, এই যে। সোজা বাঁকা কিছু তো যায় আসে না, এখানে জায়গা কম ছিল বলে এভাবে দিলাম। এ তো সিরিজই আছে, আচ্ছা তাই আচ্ছা, না? জি জি ভাই, এই জন্য লাইন ঠিক আছে, ওকে। ওটা ওয়াই গ্রাউন্ডেড রেজিস্ট্যান্স সহ 3x হ্যাঁ, এন, আর থ্রি যেটা এক্স এম থাকবে। রেজিস্ট্যান্স। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ ভাই। Okay. এবার যেটা বলছিলাম যে ভ্যালু সহ যদি কোনো ম্যাথ করতে দেয়, এটা কিন্তু পরীক্ষায় আসছিল, এই যে বাকরাবাদ যে ইয়েতে। তো এইখানে দেখেন ভ্যালু দেওয়া ছিল, প্রত্যেকটা জায়গার ভ্যালু দেওয়া ছিল, দিয়ে বলছিল যে ড্র কর, মানে পজিটিভ নেগেটিভ আর জিরো সিকোয়েন্স ড্র কর। যেটা বলছিলাম যে পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্সের মান দেখা যায় যে অনেক ক্ষেত্রে সেম থাকে। যেমন দেখেন এই যে জেনারেটরটা আছে, এর x1 হচ্ছে পজিটিভ সিকোয়েন্সের মান, x2 নেগেটিভ সিকোয়েন্সের মান, দেখেন দুইটাই সেম দেওয়া। কিন্তু জিরো জি সিকোয়েন্সের ভাই। মান দেখেন আবার আলাদা দেওয়া। আবার এখানে xnও দিয়ে দেওয়া আছে। কিন্তু ট্রান্সফরমার এবার এসব কিছু বলে নাই। এর মানে এর প্রত্যেকটা সিকোয়েন্সের সেমই মান। ট্রান্সমিশন লাইনে আবার কিছু বলে নাই, তার মানে প্রত্যেকটা সিকোয়েন্সের সেমই মান। এখানেও সেম, এই ট্রান্সফরমারের সেম। এই অল্টারনেটরে আবার কি বলে দিছে যে একদম ঠিক এক্স্যাক্টলি প্রথমটার মতো। তার মানে আমরা বুঝতেছি অল্টারনেটরের পজিটিভ নেগেটিভ মান সেম, জিরো সিকোয়েন্স আলাদা। আর ট্রান্সমিশন লাইন আর ট্রান্সফরমার পজিটিভ নেগেটিভ জিরো সবারই সেম। তার মানে পজিটিভ সিকোয়েন্সের যে সার্কিটটা আঁকাবো, নেগেটিভ সিকোয়েন্সের সার্কিট তো সেম হবে, এটা তো আমরা আগের থেকে জানি। বা এটা সাবমিট মানও করবো সেম কি হবে। হোমওয়ার্ক করে নাকি? না না, এটা আমি করাচ্ছি এখন। মানও সেম হবে। এবার আঁকাই। জিনিসটা কিন্তু খুব ছোট। এখন যেহেতু ভ্যালু দিছে, আমরা কি জানি, পার ইউনিট তো সেম বেজে ভাই করতে কথা হবে। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, বলেন। বায়োমোডালিটি সমস্যা। কথা শুনতে পাচ্ছেন না?
ভাই আচ্ছা, ভাই এখন কি আমাদের শুনতে কারো পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি এখন জি শুনতে ভাই। পাচ্ছি। নেট একটু ঝামেলা করছিল আর কি। আচ্ছা যাই হোক, মানে আমি যে কোশ্চেনটা বললাম এই কোশ্চেন তো বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ প্রশ্ন। ওকে। মানে এইখানে আমাদের মূল কাজ হচ্ছে যেহেতু মান বসাবো, তো আমাদের এই যে বেস তো সেম করে নিতে হবে। একটা সার্কিট আঁকাতে গেলে তো আমাকে সেম বেজে আঁকাতে হবে। তো বেস ছিল 230 কেভি, 100 MVA। এবার একটু দেখেন, আমাদের প্রত্যেক জায়গার বেস কিন্তু ঠিক করতে হবে। 230 কেভি 100 MVA কোথায়? ট্রান্সমিশন লাইন সাইডে। তাহলে ট্রান্সমিশন লাইন এইখানে। তাহলে এইখানকার বেস কত? এই যে 230 কেভি। আবার ট্রান্সমিশন, আচ্ছা গেল। আবার দেখেন এই ট্রান্সফরমারের ভ্যালু হচ্ছে 230/20। তার মানে এইখানকার বেজও হবে 20 কেভি। জি ভাই। আবার এই এই ট্রান্সফরমারও 230/20, তার মানে এই সাইডের বেজও হবে 20 কেভি। জি ভাই। এই বেসিক জিনিস কিন্তু সবারই জানা থাকার কথা। তাহলে আমাদের বেজ মানে সেম। সিলেক্ট করা হয়ে গেল। আমরা বুঝতে পারতেছি সবার বেজ ভোল্টেজ সেম, তার মানে মান চেঞ্জ করার কোনো দরকার নাই। আবার দেখেন 100 MVA কে বেজ ধরতে বলতেছে, এর ভ্যালু 100 MVA, এর ভ্যালু 100 MVA। আচ্ছা, ট্রান্সফরমার গুলা মেবি আমি তুলে নাই, তুলতে ভুল করছি। এদের ভ্যালু 100 MVA ছিল। মানে এক কথায় ভ্যালু গুলো এমন ভাবে দেওয়া ছিল যে চেঞ্জ করার দরকার পড়ে না, ঠিক আছে? জি ভাই। মানে ভাই রেটেড ভ্যালু গুলা। হ্যাঁ, মানে ভ্যালু গুলো যেহেতু দেওয়া থাকবে না। ড্র আঁকাতে হবে, এই জন্য হ্যাঁ এগুলো অবশ্যই দেওয়া ছিল। এই জন্য এমন ভাবে দিছে যাতে কষ্ট করে আর এই ভ্যালু গুলো চেঞ্জ করা না লাগে। ভাই অঙ্ক করার মানে যদি এটা করার আগে কি আমাদের হচ্ছে এইটা কি পাশে দেখায় দেওয়া লাগবে নাকি বলে দেবো যে আমাদের জেনারেটরের বেস সাইডে আমরা 20 কেভি পাচ্ছি, সিম্পলি ট্রান্সফরমারের সিম্পলি হাই বলে সাইড। দেন যে সবার বেস সেম আছে, সো ভ্যালু চেঞ্জ হবে না, বাস এতটুকু বললেও চলতেছে। আপনার যদি মনে হয় কিছু না বলে জাস্ট আঁকাই দেবো, কোনো সমস্যা নাই। ড্র করতে বলছে মানে ড্রটাই মেন, আর ভ্যালু তো অবশ্যই বসাবো। যেটা হয় সেটা বসাই দিবেন, ঝামেলা শেষ। যেহেতু বুঝতেই পারতেছি, আলাদা তো আর কষ্ট করে এই করার দরকার নেই। আচ্ছা এবার দেখেন, আমরা আঁকাই ফেলি, যেহেতু এক লাইনে আছে ঝামেলা নাই। তাহলে পজিটিভ সিকোয়েন্সটা আগে আঁকাই। পজিটিভ সিকোয়েন্সটা কি? আমরা একটা রেফারেন্স নিলাম। যেহেতু কোনো ভ্যালু চেঞ্জ করা লাগতেছে না, সো আমরা একটা কাজ করতে পারি। এই যে যেটা আছে এটাকে পার ইউনিটে দেখাবো। 14% মানে পার ইউনিটে 0.4 আর কি আসতেছে। তাহলে আমরা জেনারেটরের একটা নিচ্ছি। যেহেতু পজিটিভ সিকোয়েন্স, একটা সোর্স থাকবে, এসে এর সাথে কানেক্ট হবে। তাহলে এটার ভ্যালু কত দিব? যে 0.14। সব কিন্তু পার ইউনিটে হবে। এটাও লিখে দেন যে অল ভ্যালু আর ইন পার ইউনিট। এক কথায় ঝামেলা শেষ, বারবার পার ইউনিট লেখাও লাগবে না। এবার এখানে একটা ট্রান্সফরমার, তাহলে ট্রান্সফরমারের একটা রিয়াক্টেন্স বসালাম। 7% মানে কত? যে 0.07। দেন ট্রান্সমিশন লাইন 18%, মানে কত? যে 0.018। সরি, 18% হলে তো শুধু 18 হয়। দেন আবার আরেকটা ট্রান্সফরমার, এর ভ্যালু কত? সেম 7%। আর এইখানে দেখেন আরেকটা মেশিন, ওর নিজস্ব একটা থাকবে, আর ওর একটা সোর্স থাকবে। তো এর কত? সেম, মানে এই যে 14%, মানে হচ্ছে যে 0.14। এটা হচ্ছে পজিটিভ সিকুয়েন্স। ক্লিয়ার? ভাইয়া কোশ্চেনে যে একটা 5% আছে এটা কোথায় যাবে? এইটা তো বলেই দিছে 5% কিসের, এই যে এক্সএন এর। পজিটিভ সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্সে কি এক্সএন আসে? না ভাই আসবে না, জিরো শুধুমাত্র সিকোয়েন্সে আসবে। জিরো সিকোয়েন্সে আসে। তাহলে এখানে আমরা ওর কোনো কাজ আদার করব রাখা না। আছে সেলফ। নেগেটিভ সিকোয়েন্স এক্স্যাক্টলি সেম। আবার দেখতেছি এদের ভ্যালুও সেম। তার মানে কিছুই চেঞ্জ হবে না, শুধুমাত্র সোর্সকে বাদ দিয়ে দিব। মানে নেগেটিভ সিকোয়েন্স আমার আর কষ্ট করে আঁকানো লাগবে না। পরীক্ষার খাতায় অবশ্যই আঁকানো লাগবে, কারণ ওইখানে তো আর এরকম কপি পেস্ট করার উপায় নাই।
তাহলে জাস্ট সোর্স কে বাদ দিলে এটা কত ছিল, সেম থাকবে, ভ্যালু সেম আছে। আমি বলছিলাম ধরেন x1 দিছে 14%, x2 দিছে 20%, তাহলে এইটা তাইলে ভাই লিখতাম যে 0.14, এইটা লিখতাম 0.2। পার্থক্য বুঝতে, চিত্র সেম, শুধু ভ্যালু গুলো আলাদা বসাতাম যদি আলাদা দিত তখন, যেহেতু দেই নাই তো আমি বসাবো না। বুঝছেন? জি ভাই। সোর্স গুলো চাইলে এভাবেও দিয়ে দিতে পারেন, যেটা অল্টারনেটিং সোর্স বোঝাচ্ছে। কেউ যদি এক্সট্রা ভাবে প্লাস মাইনাস বসাতে চান সেটাও বসাতে পারেন, এগুলো আসলে জরুরি না, এটা সোর্স আছে এটা বুঝাইলেও চলতেছে। তাহলে এখন আমরা আঁকাবো হচ্ছে জিরো সিকোয়েন্স। তো এটা তো খুবই, যেহেতু এক লাইনে আছে, ঝামেলা খুব একটা হওয়ার কথা না, একটাই নিলাম। কিন্তু ঝামেলা একটাই আছে যে এখানে আবার কি আছে, ওই সেই এক্সেপশনাল জিনিস চলে আসে। তার মানে আমরা চাইলে দুই ভাবে অ্যান্সার করতে পারি, যার যেটা সুবিধা। আমি দুই ভাবে দেখাই দিচ্ছি। তাহলে এই যে এখানে একটা জেনারেটর আছে, তো জেনারেটরের নিজস্ব একটা থাকবে। তো জেনারেটরের নিজস্ব কত বলেন তো? এই যে দেখেন 7% বলে দিছে। আচ্ছা, আগেরটা কি নেগেটিভ লিখছি? হ্যাঁ, এটা কপি পেস্ট করছিলাম, চেঞ্জ করতে খেয়াল না, এটা নেগেটিভ সিকোয়েন্স হবে। ভাই এক্ষেত্রে আমাদের বেস ভ্যালু আর ই ভ্যালু মিলছে, এই জন্য ভাই তো আমরা মোটামুটি ই করে মিলছে নিছি। বলে কোনো চেঞ্জ পয়েন্ট। করি নাই, না মিললে চেঞ্জ করা লাগতো। তবে এই যে জি বললাম ভাই। তো যে এত বড় ম্যাথ দিবে না যে ওইটাও চেঞ্জ করতে হবে আবার আঁকাতে হবে, এত বড় ম্যাথ নর্মালি আসলে দিবে না। কিন্তু দুইটা নিয়মই তো আমরা শিখছি, বেস ভ্যালু চেঞ্জ করতে হয় কিভাবে, বা বেজ আলাদা হলে কিভাবে পার ইউনিট চেঞ্জ করতে হয়, এগুলাও শিখছি। আবার আঁকানোও শিখতেছি, যখন যেটা কাজে লাগে আমরা অ্যাপ্লাই করে দিব ব্যাস। আবার দেখেন এই যে এই জেনারেটরটা একটা রিয়াকটেন্সের মাধ্যমে গ্রাউন্ড হয়েছে, তার মানে সেটা রিয়াকটেন্স নিতে হবে, যেটা 3xn হিসেবে ইউজ হয়। সেখানে আছে 5%, তাহলে 3xn যদি করি তাহলে 5%-এ 3 গুণ কত, 15%, মানে সেটা কত হয়ে যাবে, 0.15। এই দেখেন ট্রান্সফরমার এই সাইডটা কি ডেল্টা, ডেল্টা মানে এটা কই এসে লাগবে, রেফারেন্সে এসে লাগবে। আর এই পাশটা দেখেন ওয়াই গ্রাউন্ডেড, তার মানে এইটা কানেক্ট হয়ে যাবে ট্রান্সমিশন লাইন। আচ্ছা, ভ্যালু তো বসাতে হবে, ভ্যালু কত হয়েছে 7%, তো 7%ই থাকবে। দেন ট্রান্সমিশন লাইন, এই দিলাম ট্রান্সমিশন লাইন, কত এটা 18%ই থাকবে। আবার আর একটা ট্রান্সফরমার। তো বারবারই বলতেছি আমরা প্রথমবার নর্মাল নিয়মে আঁকাবো, তারপর এক্সেপশনাল। নর্মাল নিয়ম কি বলে, এই পাশটা ওই যে ওয়াই, ওয়াই। তার মানে এটা ওপেনই থাকবে। এই পাশটা ডেল্টা মানে কি হয়ে যাবে, রেফারেন্সে কানেক্ট হয়ে যাবে। আর এই যে দেখেন জেনারেটর, ওর নিজস্ব একটা আছে। আচ্ছা, এইটা কত, এই ট্রান্সফরমার তো 0.07। এই যে জেনারেটরের নিজস্ব কত, ওই যে আগেরটার মতোই নিজস্ব কত, জিরো সিকোয়েন্সে 7%, মানে যে 0.07। আর নিউট্রাল কত, 5%, 3 দিয়ে যদি গুণ করি সেটা হয়ে যায় 15%, মানে 0.1। তাহলে এটা পাইলাম জিরো সিকোয়েন্স কখন, যখন আমরা নর্মাল নিয়মে ক্যালকুলেশন করব। ভাই 0.15 এটা কি হচ্ছে 3ZN, মানে ওই যে যেটা করি আমরা এক্সেন 5 এক্সেন কারণ এক হচ্ছে মিনিট, এখানে আপনি 5 আছে। ওটাকে 3 দিয়ে গুণ দিয়ে 15, হ্যাঁ বুঝছি বুঝি বুঝছি না। ভাই। বুঝছি ভাই বুঝছি, এখানে গ্রাউন্ডেড করা তো 5% নিচে লেখা কাটা ছেড়ের জন্য বুঝি নাই। সেটা হচ্ছে 3xn যেটা আমাদের।
এক মিনিট। হ্যাঁ, বলেন কি বললেন? বললাম যে বুঝছি ভাই, এখানে ওই যে ওয়াই তো গ্রাউন্ডেড করা তো 5%, দ্যাট মিনস যখন আমরা ওটা শো করবো তখন 3 করতাম, এখানে 3 তিন গুণ হয়ে যাচ্ছে, হ্যাঁ রাইট। 0.5। এখন বুঝছি, কাটা ছেড়ে জন্য একটু বুঝতে পারি। ওকে ভাই, এটা কি ভাই আমরা নর্মাল নিয়মে করলাম না এক্সেপশনাল তো করিনি? এটা হচ্ছে নর্মাল নিয়মে করলাম, এক্সেপশনাল এখন আমরা করব। সিকুয়েন্স। তাহলে এক্সেপশনাল কি জিনিস? যে পাশে ওয়াই আছে সেই পাশটাকে আমরা ওয়াই গ্রাউন্ডেড কল্পনা করে নিব, আর যে পাশে ডেল্টা আছে সেটাকে ওয়াই কল্পনা করে নিব। তাহলে ওয়াই গ্রাউন্ডেড যদি হয় তাহলে কি এটা কানেক্ট হবে? আর এই পাশে দেখেন ওপেন ওয়াই, তার মানে এটা কানেক্ট হবে না। বুঝতে পারছেন? এই হচ্ছে পার্থক্য, আর কিন্তু কোনো পার্থক্য নাই। তাহলে এটা হচ্ছে আমাদের জিরো সিকোয়েন্স এক্সেপশনাল রুলস। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? স্যার এক্সেপশনাল করা কি জরুরি? এক্সেপশনালটাই বেশিরভাগ রাইটার ফলো করে, এই জন্য আমি এইটা বারবার দেখাচ্ছি। কথা বুঝছেন? মানে বইগুলাতে আপনি এইটাই দেখতে পাবেন। নর্মালটা নর্মালি কম রাইটার ফলো করে। যেসব রাইটার ফলো করে ওই বইগুলো আপনাদের ভাই হাতে তাহলে কেন কাছে মেবি এই নাই। সময় বুয়েটের পরীক্ষায় কি তাহলে ভাই এক্সেপশনাল রুলটা আমরা ইউজ করবো? আমি বলছি যার তাই তো। যেটা ইচ্ছা করতে পারেন, তবে বুয়েট এক্সেপশনাল বেশি ফলো করে বলে আমি বারবার নর্মালের পাশাপাশি এক্সেপশনালটা দেখাচ্ছি, যাতে আপনি আর সুবিধা মতো করতে পারেন। আচ্ছা, বেশিরভাগ রাইটার এক্সেপশনাল রুলস ফলো করে। আর যারা নর্মাল ফলো করে ওইসব রাইটারের বই আপনার কাছে নাই আমার জানা মতে। কোনো তাহলে বই তো স্যার নাই। যখন সিঙ্গেল ওয়াই এবং সিঙ্গেল ডেল্টা থাকবে তখন এক্সেপশন হবে। যখন ওপেন ওয়াই ডেল্টা থাকবে তখন ওপেন ওয়াই ডেল্টা, সেটা যেই সাইডে যেই থাক না কেন, ওপেন ওয়াই ডেল্টা, সে ওপেন ওয়াই ডেল্টা অথবা ডেল্টা ওপেন ওয়াই থাকলেই এক্সেপশনাল। অর্থাৎ এরকম অথবা এরকম দেখলেই সেখানে আমরা এক্সেপশনাল অ্যাপ্লাই করতে পারি। যেই সাইডে ওয়াই থাকবে সেটাকে ওয়াই গ্রাউন্ডেড, এবং যেই সাইডে ডেল্টা থাকবে সেটাকে ওপেন ওয়াই কল্পনা করে তখন আঁকাতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আপাতত এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক অর্থাৎ আনসিমেট্রিক্যাল ফল্টের বেসিক ক্লাস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। স্যার আমার গত ক্লাসে একটু সমস্যা ছিল, এই জন্যই বলেন। করছিলাম। স্যার আমি মেসেঞ্জারে ছবি দিব। সমস্যা বলতে কি টাইপ সমস্যা? একটা সূত্র নিয়ে সমস্যা হয়েছে। কিসের? আমি স্যার ওই যে থ্রি ফেজের এস এর যে সূত্রটা বের করছেন ওইটাই। আপনি হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে পাঠান। জি জি, হোয়াটসঅ্যাপে দিচ্ছি, আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড আছে। আচ্ছা।
তা আপনার পাচ্ছি না, তাহলে একটা মিনিট সময় দিন। হুম, দেন, সমস্যা নেই। ভাইয়া আমার একটা ম্যাথে সমস্যা ছিল। হ্যাঁ, বলেন। ভাই আমার ওই যে হাদিস আদাতের ভাই একটা হোমওয়ার্ক দিছিলেন না, ওটার ওই যে বাস ভোল্টেজ গুলা বের করতে একটু সমস্যা হচ্ছিল, ওটা কি ছবি পাঠাবো, একটু দেখবেন? আচ্ছা, আচ্ছা, আমি পাঠান। দিয়ে দিছি। হ্যাঁ, বলেন কি সমস্যা। হ্যাঁ, ওই পাওয়ার নিয়ে যার সমস্যা, উনি বলেন কি সমস্যা। আর এখানে আই এর সমান 3i নট এক্স, এটাই সমস্যা, মানে এটা কিভাবে আসছে এটা এটা ওদের প্রমাণ, আমার ওই যে ই করে প্রমাণ করতে হবে। যে আমি গত যখন ক্লাসে দেখছি কিন্তু এটা বুঝতেছিলাম না। প্রমাণ, আমার ওই যে প্রমাণ করে দেখতে হবে। আই এ সমান আমরা কি জানি? IA0 বা IA1 প্লাস IA2। সেম ভাবে আই বি মানে কত? IB0, সরি হ্যাঁ, IB। এই যখন আই এ বের করব, তখন এই যে এইভাবে বের করা লাগবে আই এ। প্রমাণটা স্টিভেনসনে আছে, যদি হয় দেখে নিতে পারেন, আমি নিয়ম টিয়ম সব শেখাই দিছি অলরেডি। 111 1 প্লাস A প্লাস স্কোয়ার। মেবি প্রথমটা এরকম ছিল আমার, এক্স্যাক্টলি মনে পড়ছে না, দেখে নিয়ে না। এই যে এখান থেকে প্রমাণ করে আনা যায় যে আই এ যেটা আছে ওর জায়গায় হচ্ছে 3IA0 বসাতে হবে, জি বুঝছেন? জি স্যার। এটা জি স্যার, স্টিভেনসনের বুঝছি। ডিরেক্ট প্রমাণ আছে, স্টিভেনসনের বইয়ে দেখলেই পাবেন। জি স্যার, থ্যাংক ইউ। এই জন্যই হচ্ছে ইয়েটা করা করা হয় নাই আপনার হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম। এই জন্য আমরা পার ইউনিটে করি, ওই ঝামেলাগুলো যাতে না হয়, এই জন্য আমরা পার ইউনিটে করি। ভাই আপনি ক্লাস 7 মানে লেকচার ভাড়া যে ক্লাস টিউটোরিয়াল 7 নাম্বারটা দেখেন, আমি আজকে দেখলাম তো, ওইখানে একটু রেকর্ড ক্লাসটা দেখেন, তাহলে একটু উপকার হবে না আশা করি। ভাইয়া ছবিটা পেয়েছেন, যে বাস বার বলতেছে। দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, বলেন। ভাইয়া এটার ওই যে ওই মানে বাস বার ভোল্টেজ গুলা বের করতে পারতেছি না, মানে V1 V3 V4 এই তিনটা, V2টা তো বুঝছি, কিন্তু ওই দুটা মানে কিভাবে যাবো এটা বুঝতেছি না। এই যে এখান থেকে করেন, এই ভোল্টেজটা আমরা পেয়ে গেছি, তাই তো? জি ভাই, V2 পেয়েছি। আর এখানকার ভোল্টেজ কত? 0 ভাইয়া। 0 ভোল্টেজ। তো ওইদিকে তো লাগছেও না আমাদের। বাস 1 লাগবে, বাস 3 লাগবে, আর বাস 4 লাগবে। তো বাস 3 আর 4 তো সেম। আচ্ছা, করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, দেখেন এই যে কারেন্ট চলতেছে কি এইভাবে, তাই না? তাহলে এখান থেকে কি লেখা যায়? V1 - V2
সমান I1 ইন্টু J25, মানে যে, এই তো এখান থেকে তো V1 বেড়ে যাবে, V2 তো বের করেই ফেলছেন, I1ও জানেন, J.25ও জানেন, বুঝছেন? হ্যাঁ, যে যে 25 এটা তো মনে হয় মানে জাস্ট ওই নিচের টুকু মানে পুরোটুকু দিয়ে আর কি। হ্যাঁ ভাই, বুঝতে হ্যাঁ, পারছি। তো এই যে এখানে যে কারেন্টটা যাচ্ছে ড্রপ খাচ্ছে না এখানে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই। আর ভাই V3টা? V3 বের করবেন কিভাবে? এখানে I1 কারেন্ট আসতেছে, তাই তো? জি ভাই, I1। I1 এর ভিতরে যাচ্ছে আর এদের ভিতরে যাচ্ছে, এদিকে তো কোনো কারেন্ট যাচ্ছে না। না ভাই। তাহলে আপনি এই কারেন্ট ডিভাইডার রুল দিয়ে I1 কে দুই ভাগে ভাগ করে দিতে পারবেন। হ্যাঁ ভাই। এই যে নিচের যে কারেন্টটা, এই কারেন্টের নাম ধরলাম IX। মানে ভাই যে 0.2 আর 0.3 দিয়ে যেটা যাবে। হ্যাঁ, ওটা ধরলাম IX, তাহলে IX সমান কত হবে? J0.5। ও, এ তো এত ঝামেলা করার দরকারও নাই, প্যারালালি সেম রিঅ্যাকটেন্স না, উপরেও 0.5 নিচেও তো পয়েন্ট অর্ধেক করে ফাইভ দিলেই। তার মানে জাস্ট অর্ধেক করে দিলে I1/2 কারেন্ট ঢুকবে, এটা IX এর মান। হ্যাঁ। IX এর মান, রাইট। এবার সহজে বলেন তো, এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ সমান IX ইন্টু J0.3, এটুকু বুঝতে কি সমস্যা? না ভাই, V3 মানে না না না, ঠিক আছে। এই তো এখন বাকিটা আপনি নিজেই করতে পারবেন, V2 V2 জানেন, ভাইয়া যেটা V3 আগে বের পাইছি করে ওইটাই ফেলবেন, তো হ্যাঁ এখানেই ওইটাই থাকবে, সেম। মানে একই ভোল্টেজ। আর আচ্ছা আচ্ছা, V3 হ্যাঁ। যা কথা, V4ও তাই কথা। হ্যাঁ হ্যাঁ, সমান দুইটা। আচ্ছা ভাই। আর কারেন্ট তো ভাইয়া যেটা ভোল্টেজ বেশি ওটা থেকে ওই মাইনাস যে, করে ভাগ করে হ্যাঁ দিলেই তো ওই হয়ে যাবে। হিসাবে করলে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাই ভাইয়া সমস্যা। ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, আজকে ওই যে আপনি ওই যে স্টিভেনসনের অধ্যায়টা বললেন, কত অধ্যায় যেন বলেন ভাই এটা, মানে আমাদের জিরো সিকোয়েন্স গুলো, তাহলে কিন্তু কিছু জিরো প্র্যাকটিস করে সিকোয়েন্স মানে zero sequence- 11তে হচ্ছে আপনার কম্পোনেন্ট শুরু হয়েছে, কিন্তু জিরো সিকোয়েন্সটা কি ওইখানে আছে নাকি আরো আগে আছে একটু দেখেন, আর আমি পাইলে আপনাদের আচ্ছা জানাবো না। মানে 11-র আশপাশে খুঁজলে আচ্ছা ভাই, পাবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ঠিক আছে, কিছু সাবমিট করবো না ইনশাল্লাহ ভাই। ওকে, তাহলে আজকে আপাতত এতটুকু। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আর